হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আসলে প্রচুর ব্যস্ত থাকি বলে আসলে আমি অনেক দিন ধরেই নিয়মিত আর কি আপনাদেরকে সাপোর্ট দিতে পারছি না। তো আজকে ভাই একটু অসুস্থ, আজকে অসুস্থ দেখে ব্যাংক থেকে ছুটিও নিছি। তো ছুটি নেওয়ার কারণে যেটা হয়েছে, কিছু টাইম পাইছি এই আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার, এবং হচ্ছে আপনাদের সামনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্যাশের রিটেন এক্সাম। তো এইটাকে কেন্দ্র করে হচ্ছে আমার কাছে অনেকে ফোকাসের লিস্ট চাচ্ছেন। এখন ভাই ফোকাসের লিস্ট আপনাকে বানাই দেওয়াই যায়, বাট আমি সবসময় বিশ্বাস করি আপনার পড়াশোনা হতে হবে সাস্টেইনেবল। তো সাস্টেইনেবল পড়াশোনা বা হচ্ছে আপনার একটা স্কিল ডেভেলপ করা, এই জিনিসগুলো তখনই সম্ভব যখন হচ্ছে আপনি নিজে স্বাবলম্বী হবেন, নিজেকে নিজে শেখাতে পারবেন যে আমি যদি এইভাবে ট্রাই করি তাহলে আমার জিনিসগুলো আর একটু ইজি হবে। ঠিক আছে, এটা আমি সবসময় বিলিভ করি। এবং আজকে তাই আপনাদেরকে ফোকাসের টপিক দিব তো দিবই, আমি কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনারা কী কীভাবে চিন্তা করবেন। শুধুমাত্র ফোকাস না, যে কোনো টাইপের রিটেন, যে কোনো পরীক্ষার, বাংলাদেশের যে কোনো পরীক্ষা, ইভেন দুনিয়ার যে কোনো পরীক্ষাও যদি আপনি দিতে চান, আপনি কীভাবে আপনি হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখবেন, বা আপনি কীভাবে টপিকগুলো সিলেক্ট করবেন, কীভাবে পড়াশোনা করবেন, টুকটাক আমি মনে করি এখান থেকে আপনি কিছু হলেও নিয়ে যেতে পারবেন। আমি যেভাবে চিন্তা করি, আমার চিন্তাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের ফোকাসটা থাকবে এই ফোকাসগুলোর টপিকগুলোর উপর, যে কী কী টপিক পড়লে আপনার ব্যাংকের ফোকাসটা আসলে আহ, হয়ে যায়। ঠিক আছে? সো আমরা যদি আগাই সামনে, প্রথমে হচ্ছে আমি একটু জাস্ট ব্রিফ করে বলে দিই যে হইতেছে আপনাদের যে আহ, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার সামনে, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার জন্য মেনলি হইতেছে আপনাদের জন্য ভিডিও বানানো। মাঝখানে হইতেছে অনেকগুলো পরীক্ষা এসে যায় দেখে, ওগুলোর জন্য আলাদা আলাদা করে ছোটো ছোটো করে আমি চেষ্টা করি আপনাদেরকে যতটা পারি হেল্প করার আর কি। ঠিক আছে? সো আপনার হচ্ছে প্রথমে যে যেটা দেখাইছিলাম, আপনার 10 মেতে সার্কুলার দিয়ে ঠিক হইতেছে 23 মেতে রেজাল্ট দিয়ে দিছে, অর্থাৎ 1 বছরের ভিতর আপনার হাতে চাকরি হয়ে গেছে। সো বিবিএডি ইজ দ্যাট গুড। ঠিক আছে? একে তো হচ্ছে আপনার চাকরি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে? একদম টপ ক্যাটাগরি চাকরির ভিতরে থাকবে, এবং সবচেয়ে বড় কথা 1 বছরের ভিতর নিয়োগ কমপ্লিট। ভাইয়া 2019 সালে হইতেছে আমি 41 বিসিএসে অ্যাপ্লাই করছি, আজকে 2024 সাল, সরি 2023 সাল, এবং হইতেছে 2023 সালেও 41-এর রেজাল্ট এখনও দেয় নাই, হয়তো রেজাল্ট দিবে, এটা নিয়োগ হইতে হয়তো 2024 হইতে পারে। সো মানে এই জিনিসগুলো আসলে খুব ডিপ্রেসিং। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমিও এক সময় হচ্ছে বিসিএস দিব এই 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 চিন্তা করেই আসলে সরকারি চাকরির পড়াশোনা শুরু করছি। বাট আস্তে আস্তে অনেক কিছু বুঝছি, অনেক কিছু পরিণত হয়েছে। আমি সব কিছু বিচার বিবেচনায় আমি আপাতত ব্যাংকে মোটামুটি ফোকাস দেওয়ার কারণে ব্যাংকে একটা জব আমি সিকিউর করে ফেলছি। এর পাশাপাশি যদি আমার মনে হয় যে হচ্ছে আমার হচ্ছে মেন্টালি পিস দেওয়ার জন্য, বা হইতেছে আমার হচ্ছে লাইফের থেকে কিছু চাওয়া থাকে না মানুষের, সেগুলো ফুলফিল করার জন্য যদি আমি ক্যাডার সার্ভিসে যেতে চাই, হয়তো যেতে পারি। বাট হচ্ছে আপনারা অনেকে এই লাক্সারিটাতে থাকেন না। ঠিক আছে? মানে আমি আমি যে লাক্সারিটাতে থাকি, আমি আমি আলহামদুলিল্লাহ যেরকম ফ্যাসিলিটিগুলো পাই, সবার কাছে ফ্যাসিলিটিগুলো থাকে না। ঠিক আছে? সবার জন্য সিচুয়েশন সেম থাকে না। সবার কি দ্রুত একটা চাকরি দরকার হয়। ঠিক আছে? সবার জন্য 4 বছর 5 বছর বসে থাকা পসিবল না। আমি একটা ভালো ইনস্টিটিউশন থেকে পড়ছি, আমার জন্য প্রাইভেট জব অ্যাভেলেবল ছিল, আমি জীবন চালায় নেওয়ার মতো হচ্ছে আমার জীবন ছিল। ঠিক আছে? সবার জন্য লাইফের গল্পটা সেম না। ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে আমি বলবো আপনাদেরকে, আপনারা হচ্ছে যারা ব্যাংক পরীক্ষাটাকে হচ্ছে কনসিডার করছেন না, আপনারা হচ্ছে ব্যাংকটাকে একটু সিরিয়াসলি কনসিডার করতে পারেন। ব্যাংকের নিয়োগগুলো তুলনামূলক দ্রুত হয় এবং বেশ ফেয়ার হয়। সো এই জন্য আর কি আমি আপনাদেরকে সাজেস্ট করি যে ব্যাংকের দিকেও একটু ফোকাস রাখেন। আর বিশেষ ওগুলো তো হবেই, ওগুলো যদি আপনার রিজিকে থাকে অবশ্যই হবে। ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে জাস্ট হচ্ছে আমি বলে দিই, আপনার হচ্ছে 1.5 লাখ মানুষজন পরীক্ষা দেয় সাধারণত। আলটিমেটলি রিকমেন্ডেড হয় খুবই সামান্য পরিমাণ। এটা হচ্ছে এডির ক্ষেত্রে। আপনার ক্যাশ অফিসারের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি কম হবে, সংখ্যাটা হয়তো 30 থেকে 50-এর ভিতর নেমে আসতে পারে। সো সেই ক্ষেত্রে আবার হচ্ছে রিকমেন্ডেড হবে মাত্র 100 জন। তো সেই ক্ষেত্রে হইতেছে আবার এখানে হচ্ছে আমাদের রিটেনে হয়তো কম টিকাইতে পারে, এবং রিটেনে কম টিকাইলেও রিটেনে আসলে টিকানোটাই মেন কথা না। রিটেন থেকে হচ্ছে আপনার ভাইভাতে যেতে হবে, ভাইবা টিকাও মেন কথা না। আপনাকে হচ্ছে 100-র ভিতর ঢুকতে হলে আপনার যদি 130 বা 150 জনের ভিতরে আপনি না থাকেন, এই 600 জন বা 700 জন যতজনই হচ্ছে কল করুক ভাইবার জন্য, তাহলে হইতেছে আপনি 100-র ভিতর ঢুকতে পারবেন না, কারণ এটা ভাই বিসিএস এর ভাইবা না। এটাতে হচ্ছে 200+, মানে 200 মার্কসের ভাইবা না, এটা মাত্র 25 মার্কের ভাইবা। মোটামুটি 16 থেকে 18 সবাই পায়। ঠিক আছে? এরপরে হতেছে আপনার ক্যালিবার এবং হতেছে আপনার অ্যাপিয়ারেন্স, এগুলো দিয়ে যদি ইমপ্রেস করতে পারেন টিচারকে, আপনি আরও 3 4 5 মার্ক, মানে হচ্ছে আপনার লোয়েস্ট আর হায়েস্টের ভিতর 3 থেকে 5 মার্কের ডিফারেন্স হতে পারে, আমার আইডিয়া আর কি। ঠিক আছে? সো আপনার খুব বেশি আপনি ইম্প্যাক্টফুল কিছু করতে পারবেন না। আপনি যদি ভাইভাতে 680তম জন হইতেন, আপনি যাই করেন, আপনি 25-এ 25 পেলেও আপনি চাকরি পাবেন না।
সো রিটেনটা নিয়ে ভাই আমরা একটু অ্যাওয়্যার থাকবো, আমরা একটু হচ্ছে সচেতন থাকবো রিটেনের ব্যাপারে। এবং ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রেই রিটেনটাই আসল চাকরি পাওয়ার জন্য। ম্যাক্সিমাম মানে প্রায় সব বাংলাদেশে অল্প কিছু চাকরিই আছে যে ওখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনি প্রিলি দিয়ে হতে সরাসরি চাকরি হয়ে যায়, নাই যে এমন না, অনেক জব আছে অল্প পোস্টের জন্য সরাসরি প্রিলি থেকে ভাইভাতে কল করে। বাট স্টিল আপনি রিটেনটা যদি আপনি না ইমপ্রুভ করেন তাহলে হচ্ছে আপনার বা সমস্যা হবে, জব পাওয়ার ক্ষেত্রে দেরি হবে। এবং এই জিনিসগুলো হচ্ছে একটু ডেভেলপ না করলে দেখবেন যে আপনারা 3টা 4টা 5টা ব্যাংক বা হচ্ছে যে কোনো চাকরির রিটার্ন ফেল করে গেছেন, ঠিক আছে? অনেক পরিচিত আছে আমার, 4টা 5টা রিটার্ন দিয়েও তারা হচ্ছে পারতেছে না, কারণ তারা হচ্ছে সাস্টেনেবল পড়াশোনাটা করে নেয়। যেমন আমি ভাইয়া ব্যাংকের পরীক্ষা টরীক্ষা অনেকগুলোই দিছি, এর ভিতরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাও কিন্তু আমি দিয়েছিলাম, ঠিক আছে? রিটেন পর্যন্ত আমি গিয়েছিলাম, রিটেনে কিন্তু আমি ফেল করা মানুষ, ঠিক আছে? সো ওই প্রথমবার বাংলাদেশ ব্যাংকের এডিতে ফেল করার পরে আমি কিন্তু শিখে গেলাম আমার কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট দরকার, সেগুলো নিয়ে আমি খাটছি, ঠিক আছে? সো আপনি একটা ফেল করতে পারেন, 2টা পরীক্ষা ফেল করতে পারেন, 3য় পরীক্ষা যদি ফেল করেন দেন আই থিঙ্ক আপনার হচ্ছে কোনো সমস্যা আছে বা আপনার কোনো জায়গায় ডেভেলপমেন্ট দরকার, এবং সেই ডেভেলপমেন্টের জন্য আপনার দরকার হইতেছে মেন্টর, ঠিক আছে? সত্যি কথা ভাইয়া, আপনার দরকার হচ্ছে মেন্টর। সো আপনি যদি আপনার ডেভেলপমেন্টের জায়গাগুলো না ধরতে পারেন তো আপনার পরবর্তীতে গিয়ে অনেক বেশি মানে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে পরীক্ষা তো আসলে হয় না, মানে আপনার 30 বছর পর্যন্ত তো সময়। সো এর ভিতরে যত দ্রুত আপনি জবটা পেয়ে যাবেন আপনি তত বেশি সার্ভিস লাইফ পাবেন, যত বেশি সার্ভিস লাইফ পাবেন আপনি হচ্ছে তত র্যাঙ্কে উপরে উঠতে পারবেন, এবং হতেছে আপনার বেকার থাকাও তো আসলে বা একটু সমস্যা, তাই না? সো সেই ক্ষেত্রে হতেছে আপনারা রিস্ক নেবেন না, আপনারা এই রিটেন থেকে খুব ভালো একটা প্রিপারেশন নেবেন। এবং মাস্ট 1 নাম্বার শর্ত আপনার হতেছে মেন্টর থাকতে হবে একজন। আমি বলতেছি না যে কোচিং সেন্টার, আমি বলতেছি মেন্টর। কোচিং সেন্টার আপনারা হচ্ছে কোচিং সেন্টার ইজ এ কাইন্ড অফ মেন্টর, যদি আপনি তাদের কাছে অ্যাক্সেস পান তো তারাই হচ্ছে আপনার মেন্টর, ঠিক আছে? সো আমি কোচিংয়ের কথা বলতেছি না, যেমন আমি গর্ব করে বলতে পারি আমি মোটামুটি ব্যাংকের জন্য কোনো কোচিং করি নাই, বাট ব্যাংকের স্টিল যত ভালো ভালো ব্যাংক লাইনে যত টপ নট জব আছে মোটামুটি সবগুলোর হচ্ছে প্রিলি রিটেন ভাইবা পর্যন্ত আমি গিয়েছি, জব নিয়ে এসেছি, ঠিক আছে? বাট হচ্ছে আমি ব্যাংকের জন্য স্পেসিফিক কোনো কোচিং করি নাই। আমার ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে কেন? কারণ ব্যাংকের হচ্ছে আমি কোনো একটা সমস্যা হইলো বা কিছু বুঝলাম না, আমার ক্ষেত্রে কারা অ্যাভেলেবল ছিল? আমার ক্ষেত্রে অ্যাভেলেবল ছিল হচ্ছে সাব্বির ভাইয়া, ঠিক আছে? সাব্বির ভাইয়া হচ্ছে উনি হচ্ছে 38 বিসিএসে ফরেন ক্যাডার, ঠিক আছে? 38 বিসিএস ফরেন ক্যাডার, এবং তিনি খুব সম্ভবত 610-এর মতো মার্ক পাইছিলেন, ঠিক আছে? তো তার থেকে ওই 38 বিসিএসে মার্ক পাইছিল বেশি মাত্র 3 জন, ঠিক আছে? মাত্র 3 জন তার থেকে রিটেনে বেশি মার্ক পাইছিল, এবং সে 38 বিসিএসের ইংলিশ ওয়াজ টু ড্যাম ডিফিকাল্ট, বাট সে আমার জানা মতে 38 বিসিএসে তার থেকে ইংলিশে মনে কেউ মার্ক বেশি পায় নাই, ঠিক আছে? তো এই মানুষটা হইতেছে আমাকে হচ্ছে ইংলিশ বা হচ্ছে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের হচ্ছে সমস্যা হলো যে ভাইয়া আমার তো এটা হয়েছে, ঠিক আছে? একটু ভাই আমার খাতাটা একটু দেখে দেন, আমার লেখাটা একটু দেখে দেন ভাইয়া, যে হচ্ছে আমার কোন জায়গায় সমস্যা আছে, ঠিক আছে? সো আমার খুব ক্লোজ বড় ভাই, সো সে হচ্ছে তাকে হচ্ছে আমি পাইছি, তার কাছ থেকে আমি এই জিনিসগুলো নিয়ে নিছি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের কামরুল ভাই ছিল, কামরুল ভাই হচ্ছে আপনার 38 বিসিএসে আছেন ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে। তো কামরুল ভাইও দেখা গেল কি আমি হচ্ছে কোনো সমস্যায় পড়লে আমি কামরুল ভাই থেকে নিতাম মেনলি হচ্ছে আমার জিকে বা বাংলা, ঠিক আছে? কামরুল ভাই, জিশান ভাই এরা মনে করেন যে আমাকে হেল্প করতেছে। এই কিছু মেন্টর হচ্ছে আমার আশেপাশে ছিল, এদের সাথেই আমি দেখা গেছে যে গ্রুপ স্টাডি করার ট্রাই করতাম, বা এদের সাথে হচ্ছে আমি আমার শেয়ার করতাম। সো আমার কাছে এই অ্যাক্সেসগুলো ছিল দেখে আমার কখনো ওইরকমভাবে কোচিং করার প্রয়োজন হয় নাই। সো আপনার কাছে আপনার অবভিয়াসলি ভার্সিটির বড় ভাই আছেন বা ভালো ভালো জায়গায় মানুষজন আছেন, ঠিক আছে? তাদের সাথে হচ্ছে আপনারা একটু লিয়াজু করার ট্রাই করবেন, তারা যদি সম্ভব হয়, তারা যদি আপনার টাইম দিতে চায়, সবাই টাইম দিতে চায় না, তাই না? যেমন হচ্ছে আমি হচ্ছে আমার চাকরি বাকরি ফেলে দিয়ে হচ্ছে এখানে এসে 2-4টা হচ্ছে আমি এই মানে ইউটিউবে কন্টেন্ট বানাবো বা হইতেছে আমি গাইডলাইন্স দিব, ঠিক আছে? এরকম মেন্টালিটি সবার থাকে না, তাই না? সো হচ্ছে আপনারা তবু হচ্ছে যতটা পারেন হচ্ছে বড় ভাইদের একটু হচ্ছে জ্বালাতন করবেন, সেটা সমস্যা নাই। সো তাদের সাথে হচ্ছে যোগাযোগ করে আপনার হচ্ছে রাইটিং স্কিলটা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করে নেবেন। আর এরপরেও যদি হচ্ছে আপনার এমন হয় যে আপনার সঠিক মেন্টর আপনি পাচ্ছেন না, তাহলে ভাই আপনি হইতেছে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কাইন্ডলি হচ্ছে কোচিং টাইপের যেগুলো আছে অনলাইনে অফলাইনে যেটাই পারেন একটু দেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, তাদের কাছে হচ্ছে আপনার অ্যাক্সেস থাকতে হবে। অনেক কোচিং সেন্টার আছে টাকা নেয়, বাট তাদের কাছে আপনার অ্যাক্সেস নেই, তারা ক্লাস দিল, তারা পরীক্ষা দিল, খাতা কেটে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে কোন জায়গায়? যে ভাইয়া আপনি যে এইভাবে এই বাক্যটা যে এইভাবে লিখলেন, এই বাক্যটা এইভাবে লেখে না ভাই, আপনি যে ফোকাসে হইতেছে ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, এর মাঝখানে পয়েন্ট দিলেন, ঠিক আছে? চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস আপনার লিখতে বলো, আপনি চ্যালেঞ্জেস লিখে 1 2 3 4 এরকম খ্যাত মার্কা একটা উপায়, এগুলো তো ছোটো বাচ্চারা করে,
5-6 বাচ্চারা করে, টেনের বাচ্চা ম্যাক্সিমাম করতে পারে, তাই না? আপনি তো ওই লেভেলে নাই। আপনার হচ্ছে যেহেতু আপনি ব্যাংকে জব করতেছেন, প্রথম শ্রেণীর একটা জবের পিছনে আপনি দৌড়েতেছেন, আপনার মোটামুটি পত্রিকায় কলাম লেখার মতো একটা যোগ্যতা থাকতে হবে। সো পত্রিকার কলামে আপনি কখনো দেখছেন যে ডেঙ্গু মশা হতে প্রতিরোধ, ঠিক আছে, এই নিয়ে কলাম লাগছে 1, 2, 3 এরকম করে কেউ লেখে? ওগুলো কিন্তু নাই। এই জিনিসগুলো ধরা দিতে হবে ভাইয়া। সেগুলো ধরা দিবে কারা? এগুলো ধরা দিবে হচ্ছে আপনাকে, আপনার যারা মেন্টর আছে তারা, যে ভাইয়া আপনাদের এইসব জায়গায় ভুল হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু অনেকের, আমি যতটা পারছি, আমার আমার অলরেডি আপনারা জানেন আমি ভিক্টরস নামের একটা প্রতিষ্ঠানের সাথে অলরেডি আমি যুক্ত আছি। সো ওইখানে হতেছে আমি যাদেরকে পারছি, যারা আমার সাথে যোগাযোগ করছে যে ভাইয়া এই আমার লেখার স্টাইল, আমি তাদেরকে হাতে ধরে ধরে তাদেরকে হচ্ছে আমি দেখাই দিছি ভাই যে এইসব জায়গায় ভুল হয়েছে। এবং তারা কিন্তু যে বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক না, সমন্বিত ব্যাংকের ক্যাশে রিটার্নের আগে এই কাজটা আমি করছিলাম, এবং তারা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা ভালো দিছে। এবং আমাকে এসে বলছে যে ভাইয়া এই যে হচ্ছে আমাকে 2-3 দিন টাইম দিয়েছিলেন, আমার বেশ উপকার হয়েছে, ঠিক আছে? সো উপকার হবেই, কারণ হতেছে আপনাকে হাতে কলমে ম্যাক্সিমাম মানুষ আর কি শিখাবে না। সো আপনারা কোচিংটা চুজ করবেন এমন কোচিং যাদের কাছে আপনি অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? অ্যাক্সেস যদি আপনি না পান, ঠিক আছে, তাদের কাছে যদি আপনি না যেতে পারেন যে ভাই আমার এই জায়গায় ভুলটা কোথায়, আপনি হচ্ছে তারা মনে করেন যে আপনার ফোকাসে 15 দিল, ঠিক আছে, 35-এর ভিতরে আপনি 15 পাইলেন, আপনি কেন 15 পাইলেন? এতটুকু কোশ্চেনের আনসার দিতে যেন তারা বাধ্য থাকে, তাদেরকে যেন পান ভাই আপনার 15 কেন হলে আমাকে একটু বুঝাই দেন, ঠিক আছে? আমি কি করলে এই 15টা হচ্ছে আমার 25-এ চলে আসবে, আমাকে বুঝাই দেন। না হলে ভাই আপনি কিসের কোচিং করলেন, তাই না? মানে আপনার কোচিং করা তো হচ্ছে আপনার সার্থকতা না, আপনার হচ্ছে ডেভেলপমেন্টটা সার্থকতা, তাই না? আপনারা সবসময় ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রাখবেন। এবং হইতেছে আপনাদের ম্যাক্সিমাম কোচিং এই সুবিধাটা দেয় না দেখে আমি হইতেছে আমি যেখানে আসি সেখানে আমি ট্রাই করি এই সুবিধাটা সবাইকে সমানভাবে প্রোভাইড করার জন্য, ঠিক আছে? সো এরকম হচ্ছে আপনারা মাস্ট হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বা হইতেছে এরকম কোনো মেন্টর যার কাছে আপনি অ্যাক্সেস পাবেন, আপনার ডেভেলপমেন্টটা হবে এবং ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হবে, এরকম কারো কাছে গিয়ে আপনি ভাইয়া একটু রিটেনটা হচ্ছে প্র্যাকটিস করবেন। কারণ রিটেন ছাড়া আপনি বাংলাদেশের চাকরির বাজারে নবম গ্রেড 10ম গ্রেড চাকরি পাওয়াটা খুব টাফ, ঠিক আছে? হবে না, মানে টাফ না, অ্যাকচুয়ালি হবে না। আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা থাকে, আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো হচ্ছে ভার্সিটি আমার ভালো ছিল না, আমি তো ভাইয়া ন্যাশনাল থেকে পড়ছি, আমি তো ভাইয়া এটা থেকে পড়ছি, আমি তো ভাইয়া এরকম, আমি তো ভাইয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। এগুলো কি ভাইয়া জানেন? এগুলো হচ্ছে অজুহাত। অজুহাত দেওয়া বাদ দেন, ঠিক আছে? আমি হইতেছে একটা দিব, আমার হচ্ছে আমি একটা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথে এবার কলিগ হয়েছে 2জন ন্যাশনাল ইউনিভার্সিটির, এবং খুব সম্ভবত আমি যতটুকু জানি 2জনই বিজনেস ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে? কেউই সায়েন্সের না। সো তারা ওইরকম ম্যাথ যে হামুরি পারে এরকম হচ্ছে আপনারা বলতে পারেন না, ঠিক আছে? সো এগুলো হচ্ছে অজুহাত। আবার আমার সাথে হচ্ছে পরীক্ষা দিছে একদম টপ নচ পিডিবির ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে আসছে, এলজিডির ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে আসছে, তারা ম্যাথ যেরকম পারে ইংলিশও সেরকম পারে, বাট স্টিল তারা হচ্ছে এডির চাকরিটা পায় নাই, ঠিক আছে? কারণ কি, তারা হইতেছে এই ইয়াগুলো জানে না, তারা হচ্ছে পরীক্ষার সিস্টেম জানে না, তাদের ভিতর হচ্ছে কলাম, মানে তারা যে হচ্ছে রিটেনগুলো লিখছে সেগুলোর ভিতর কন্টেন্টের অভাব ছিল, সেই কারণে তারা হচ্ছে ফেল করছে, তাই না? তাদের ভিতর হয়তো আপনার ব্যাংক রিলেটেড যেসব বা হচ্ছে আমাদের অর্থনীতি রিলেটেড যে জ্ঞানগুলো সেগুলোর অভাব ছিল থেকে তারা হচ্ছে এখান থেকে বাদ পড়ে গেছে, ঠিক আছে, তাই না? আর ওখান থেকে হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের 2জন অলরেডি আমাদের সাথে জয়েন করতেছেন। সো আপনারা ভাই এইসব যারা অজুহাত দেন যে ভাই আমি এই ব্যাকগ্রাউন্ডের, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, ঠিক আছে, এগুলো ভাই অজুহাত, ঠিক আছে? এইসব অজুহাত দেওয়া বন্ধ করেন। আপনার সমস্যা আছে সেটা ডেভেলপ করেন, ঠিক আছে? আপনার হচ্ছে কেন সমস্যা সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি ডেভেলপ করেন, সেটাই হচ্ছে আপনার মানে আলটিমেটলি এটাই হচ্ছে আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, ঠিক আছে? সো যাই হোক, অনেক হচ্ছে জ্ঞান দিয়ে ফেললাম, মেইন কথায় আসি। আপনার লিখিত পরীক্ষায় যদি আপনি মার্ক তুলতে চান, লিখিত পরীক্ষায় যে হচ্ছে আপনার মোটামুটি বর্তমান যে বিআইবিএম কর্তৃক যে রিসেন্ট যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেগুলোতে 200 মার্কের হচ্ছে আপনার রিটার্ন নেওয়া হচ্ছে। এই 200 মার্কের রিটার্নের ভিতর প্রথম 100 আর পরের 100 এই দুই ভাগে হচ্ছে আমি ভাগ করে নিই, এটা আমার সুবিধার্থে, ঠিক আছে? এটা এরকম কোনো ওরকম ভাগ নেই, বাট আমার সুবিধার্থে আমি জিনিসটা ভাগ করে নিই, ঠিক আছে? তো এই প্রথম 100 মার্ক আর এই প্রথম 100 মার্ক, সো প্রথম 100 মার্কে হচ্ছে আপনার প্যাসেজ, ম্যাথ, জিকে, ট্রান্সলেশন, এগুলো করতে মোটামুটি আমি মনে করি যে আপনার 55 মিনিটস, 50 থেকে 55 মিনিটস হচ্ছে এনাফ। আর এটাতে হচ্ছে 1 ঘন্টা প্লাস দিতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মতো যদি আপনি টাইম দিতে পারেন, আপনার এই 3টাতে দিতে হবে। এবং হইতেছে সবচেয়ে বড় বিষয় কি জানেন, সবগুলোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা জিনিস। কেন 3টা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তার প্রমাণ হচ্ছে আমি নিজে। আমি কিন্তু প্রথম 100তে মানে পরীক্ষার হলে গিয়ে আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, আমার হয় আমি যদি প্রেশারে পড়ে যাই, ঠিক আছে? মানে আমি এটার জন্য অনেক বেশি খাটছিলাম, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক এডির জন্য অ্যাকচুয়ালি আমি খেটে পরীক্ষা দিতে আসছি, অনেক বেশি আমার এটার পেছনে শ্রম ছিল, স্যাক্রিফাইস ছিল। সে কারণে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আমি প্রেশারের কারণে প্রথম 1 ঘন্টায় হচ্ছে আমার একটু সমস্যা হয়েছে।
তো সেই কারণে যেটা হয়েছে আমি দেখা গেছে যে প্যাসেজটা খুব ভালো লিখছি, বাট ম্যাথসে গিয়ে হচ্ছে আমি ম্যাথস পারি নাই, ঠিক আছে। আমি ব্যাংকের পরীক্ষা দিতে গেছি, 20টার ভিতর 20টাই ম্যাক্সিমাম টাইমে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে একটা ভুল যেতে পারে, 19টা হতে পারে সিলি মিস্টেক্সের কারণে, বা 5টা ম্যাথ 10টা ম্যাথ যতটাই থাকুক, ঠিক আছে, আমার সবগুলোই আমার কারেক্ট হয়। আমি হচ্ছে এই সিনিয়র অফিসার 2018 দিয়েছিলাম, 7টা ম্যাথ আসছিল, 7টার মধ্যে 7টাই কারেক্ট হয়েছে। ম্যাথ ভুল যাবে এটা হচ্ছে আমার জন্য চিন্তা করা একটু টাফ, বাট আমি হজমও করতে পারি না। বাট স্টিল আমি প্রথমে 3টা ম্যাথ পারছি, পরবর্তীতে হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে কিছু সময় লিখে টিখে এসে কিছু মাথা ঠান্ডা করে ম্যাথ আমি বুঝছি যে ম্যাথ হচ্ছে 3 ম্যাথে আমার জব হবে না। সো আমি অন্যান্য জায়গায় আমি এখানে টাইম ওয়েস্ট করি না, আমি যদি একটা ম্যাথ করতেই হবে করতাম, আমার পুরো পরীক্ষাটা খারাপ হতো। তো আমি যখন দেখলাম যে 3টা প্রথম ইয়াতে মিলাই ফেলতে পারছি, দেন আমি আর প্রেশার না নিয়ে আমি পরেরগুলোতে চলে গেছি, এবং যখনই হচ্ছে আমি একটু টাইম পাইছি আমি এসে 4 নাম্বার ম্যাথটা কীভাবে মিলানো যায় সেটাতে ট্রাই করছি, এবং 4 নাম্বার একটা ম্যাথ আমি মিলাইছি, ঠিক আছে। এটা প্রথম গোতে হচ্ছে যেভাবে করছিলাম, আমি প্রশ্ন বুঝতে হয়তো ভুল করছিলাম, প্রথমে মিলে নেয়, বাট সেকেন্ড টাইম হচ্ছে আমার মিলে গেছে, ঠিক আছে। প্রশ্ন যে উত্তর যে আমি ভুল করছি সেটাও কিন্তু আমি ধরতে পারছি ভাইয়া, ঠিক আছে। আমি যে ধরতে পারছি যে হচ্ছে আমার এই অঙ্কটা মনে মিলে নেয়, এটাও কিন্তু আমার প্র্যাকটিসের ফল, ঠিক আছে। মানে খালি হচ্ছে অঙ্ক করে গেলেই হবে না, আপনার বুঝতে হবে পরীক্ষার হলে বসে যে আমি যে ম্যাথটা করলাম ম্যাথটা হয়েছে কি না, ঠিক আছে। আমার মনেই খটকা লাগছে, ম্যাথটা মনে হয় না, এবং আলটিমেটলি আমার খটকাটা সঠিক ছিল, ঠিক আছে। এবং ফাইনালি হচ্ছে আরেকটা ম্যাথ ছিল, এটা হচ্ছে অনেক বড় জিনিস, আমি বুঝতেছিলাম এটা নাম্বার থিওরির ম্যাথের সিস্টেমে করবো নাকি এটা সেট থিওরির ম্যাথের সিস্টেমে করবো, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। দেখো 5 নম্বর ম্যাথটা আমি করে আসছি, বাট আনসারটা ফাইনালি মিলে নাই, কিন্তু আমি এত বেশি কমপ্লিকেটেড চিন্তা করছি, ম্যাথটা ছিল সিম্পলি যোগ বিয়োগের ম্যাথ, ইকুয়েশন ফর্ম করে যোগ বিয়োগ করলে খুব ইজিলি ম্যাথটা হয়ে যেত, বাট স্টিল আমার এখানে হচ্ছে মাত্র 24 ছিল, জিকে তো হইতেছে হচ্ছে আমার 21-এর মতো ছিল, যেটা বিলো অ্যাভারেজ। ম্যাক্সিমাম যারা চাকরি পেয়েছে তারা সবাই 25+ পেয়েছে, বাট আমার 21 ছিল বিলো অ্যাভারেজ, বললাম না টেনশনে পড়ে গেছি। সো এই টেনশনটা হইতেছে আলটিমেটলি কাটায় উঠছি, এবং লাস্টের যে 1 ঘন্টা আই ওয়াজ লাইক, মানে কি বলবো, মানে আমি একদম ফ্লুয়েন্টলি হইতেছে লাস্টের 1 ঘন্টা, এমনভাবে হচ্ছে আমি এটাকে ইউজ করছি, ঠিক আছে, এমনভাবে এটাকে হচ্ছে আমি এনক্যাশ করছি যে এইখানে মনে করেন যে আমার খুব ভালো একটা মার্ক চলে আসছে, এবং আমার পজিশন চলে আসছে অনেক অনেক আগে, ঠিক আছে। মানে আমার আমার যে 225তম যেও হয়েছে সেও হইতেছে আমার এই 100 মার্কে হইতেছে আমার থেকে আগে ছিল, ঠিক আছে। এই 100 মার্কে পরবর্তী 100 মার্কে গিয়ে আমি 225 জন, তো অবভিয়াসলি আমি একদম সামনের দিকে চলে আসছি, ঠিক আছে। সো এটা জাস্ট হচ্ছে এত কাহিনী বললাম জাস্ট হচ্ছে এই পার্টটার গুরুত্ব বোঝানোর জন্য। এই পার্টে যারা ভাই একটু দুর্বল, এই পার্ট যারা হচ্ছে লিখতে পারেন না, তারা ভাইয়া একটু হচ্ছে আপনারা ট্রাই করেন, একটু ডেভেলপ করেন নিজেকে, এবং কোন কোন জায়গায় হচ্ছে আপনাদের সমস্যা এগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করুন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমি বলবো ঠিক করে নেওয়ার জন্য, নাহলে ভাই ব্যাংকের চাকরি আসলে পাওয়াটা খুব টাফ হয়ে যাবে এই সিলেবাসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কাটমার্ক কত, উত্তীর্ণ কত, বিগত প্রশ্ন কেমন ছিল, এগুলো নিয়ে হচ্ছে আমি একটু কথা বলবো। কাটমার্ক হইতেছে আমি বলে দিই, কাটমার্ক এগুলো ম্যান টু ম্যান ভেরি করে। আমাদের সময় কাটমার্ক ছিল হচ্ছে এটা আসলে মানে আমি শিওর না, বাট আমার কাছে মনে হয়েছে আমাদের সময় 115 নিচে যেই মানুষটা পাইছে, ঠিক আছে, সে মানুষটা হয়তো ভাই ভাই ডাক পারে নাই, বা হইতেছে যারা হইতেছে জব পাইছে আলটিমেটলি সে হয়তো 120+ পাইছে, 120 থেকে 125-এর মাঝামাঝি কোনো একটা নাম্বারে গিয়ে হয়তো কাটমার্কটা হয়েছে, ঠিক আছে। কিন্তু এক্স্যাক্ট কথা এটা তো আমার পক্ষে জানা সম্ভব না, বাট হচ্ছে আপনারা মাথায় রাখতে পারেন আপনার হচ্ছে 60% মার্ক না হলে ব্যাংকে চাকরি পাওয়াটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। আর বিগত প্রশ্ন কেমন ছিল অ্যানালিসিস, এই জিনিসটা হচ্ছে আমি একটু দেখাই দিই। আপনার এই যে বাংলা, এই যে বিগত হচ্ছে 5টা আমি নিছি, বিগত 5টা ফোকাস আপনি একটু খেয়াল করেন, ফোকাসগুলো আপনাদেরকে আমি অ্যানালাইসিস শিখাই দিছি, আমি আপনারা দিতেই পারি এই কয়েকটা ফোকাসের টপিক, আমার জাস্ট 10 মিনিট লাগবে, ঠিক আছে। 10 মিনিটে 10টা টপিক আপনারা দিয়ে দিলাম, ভাই এই কয়েকটা টপিক পড়েন, এই কয়েকটা টপিক একটা হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, অতটুকু আপনাদের জন্য এনাফ আপনারা মনে করতে পারেন। বাট হচ্ছে আমি এখানে এসে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনার স্বাবলম্বী করার চেষ্টা করতেছি যে অ্যানালাইসিসটা কীভাবে করবেন, এবং আপনারা বুঝেন কীভাবে হচ্ছে আমি চিন্তা করি। যেমন বাংলাদেশ ব্যাংক এডিতে যে আপনি পরীক্ষাটা দেখছেন সেখানে আসছিল হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ইস্যু, মানে হচ্ছে আপনার গ্লোবাল এনার্জি ক্রাইসিস এবং হচ্ছে ফ্রুট ক্রাইসিস, এবং সেটা হচ্ছে ইমপ্লিকেশন ফর দ্য লো ইনকাম ওয়ার্ল্ড পপুলেশন। মানে এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ক্রাইসিস, ঠিক আছে, সেই ক্রাইসিস, এবং এটার হচ্ছে ইমপ্লিকেশনটা কি, মানে এটা হচ্ছে প্রভাবটা কী পড়তেছে, ক্রাইসিসের বর্ণনা চাইছে, ইমপ্লিকেশন চাইছে, আপনারা এই দুইটা জিনিস ফোকাস করে লিখতে হবে। আপনি যদি এখানে হইতেছে রাশিয়া ইউক্রেন ওয়ারের রচনা লিখে দিয়ে আসেন, বা হইতেছে হচ্ছে আপনি জাস্ট হইতেছে এনার্জি নিয়ে রচনা লিখে দিয়ে আসলেন, ফুড নিয়ে রচনা দিয়ে আসলেন, আপনি কিন্তু নাম্বার খুবই খারাপ পাবেন। জিরো আসলে দেয় না কেউ, বাট নাম্বার খুবই খারাপ পাবেন, তাই না? কারণ হচ্ছে আপনার মানে সে চাইতেছে আপনি ক্রাইসিসটার উপর ফোকাস করেন, এবং ক্রাইসিসের কারণে যে সমস্যাগুলো হচ্ছে এটার উপর ফোকাস করেন। ফোকাস রাইটিং নাম কেন, এটা একটা নির্দিষ্ট ফোকাসে লেখা, তাই না? সো এই দুইটা যদি আপনি কাজ না করেন তাহলে ভাইয়া আপনার ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, তাই না? মানে টিচার বুঝবে যে আপনি হচ্ছে ধরতেই পারেন এই বিষয়টা, এবং যখন দেখবে যে অপ্রাসঙ্গিক কথাবার্তা দিয়ে ভর্তি, ঠিক আছে, আপনি ওইটার ভিতর নিয়ে আসলেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসলেন, কারেন্ট ফুড অ্যান্ড ক্রাইসিস থেকে আপনি সেখানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কিছু কথাবার্তা বলে দিলেন, এগুলো ভাই অপ্রাসঙ্গিক,
তাই না? মানে সেখানে হতেছে আপনি সেটা রিলেট করতে পারেন না বা এটা আনতে পারেন না। সো এগুলো দেখলে টিচার হচ্ছে খুব বিরক্ত হয় এবং আপনি খুব সরি একটা ফিগার কাট করবেন। সো যাই হোক, এরপরের সিস্টেমটাও দেখেন। এরপরেও আসছে হচ্ছে আপনার রুরাল ডেভেলপমেন্ট এবং পভার্টি রিডাকশন। দুইটা টপিক হচ্ছে কি তারা সবসময় মার্চ করে দেয়। বাংলাদেশের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ এবং সামাজিক দুইটাই চাইছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার উইমেন এন্টারপ্রেনারশিপ আর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, দুইটা জিনিস। উদ্যোক্তা এক জিনিস, ঠিক আছে, আর এম্পাওয়ারমেন্ট হতেছে সামগ্রিকভাবে, ঠিক আছে। এম্পাওয়ারমেন্ট হতেছে একটা সামগ্রিক টার্ম, এর ভিতরে এন্টারপ্রেনারশিপ হতেছে একটা খুব সুন্দর টুল যেটাকে ইউজ করে হইতেছে আপনার উইমেনরা এম্পাওয়ার্ড হইতে পারে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনার হচ্ছে অ্যানালাইসিস করে লিখতে হবে এবং হচ্ছে এই দুইটার ভিতর মার্জ কীভাবে করবেন, দুইটার ভিতর হচ্ছে ফোকাস রেখে, দুইটার উপর সমান ফোকাস রেখে আপনার লিখবেন কীভাবে, এই জিনিসগুলো হচ্ছে ভাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হইতেছে আপনার কম্বাইন্ড যে ক্যাশ অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসারের জন্য হচ্ছে আপনারা এই দেখবেন যে এই একদম যে রিসেন্ট গত মাস না সরি এই মাসেই খুব সম্ভবত পরীক্ষাটা হয়েছে, জার্নি অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অফ বাংলাদেশের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। এইটা নিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে আপনার কাউকে পিছনে ফেলে নয়, এই জিনিসটা মাথায় রেখে ডেভেলপমেন্ট যে হচ্ছে বাংলাদেশের সেইটা। সো এইখানে হইতেছে আপনি দুনিয়ার সব কিছু আয়না দিলেন, কিন্তু এইখানে হইতেছে আপনি শতভাগ বিদ্যুৎ যে হয়েছে, ঠিক আছে, 100% এডুকেশন যে 100% হয়েছে, এরপরে অর্থনৈতিক সমীক্ষা থেকে কিছু ডাটা নেবেন, ঠিক আছে। বাংলাদেশে সুপেয় পানি পান করতেছে এতজন, বাংলাদেশে হইতেছে আপনার শিক্ষার হার হইতেছে এত থেকে এত তো উন্নীত হয়েছে, এরপরে হইতেছে হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে বাসস্থান যদি সবার থাকে সে কারণে সরকার নিছে আশ্রয়ণ প্রকল্প নিছে, ঠিক আছে। সোশ্যাল সেফটি নেট, সার্বজনীন পেনশন নিয়ে কথাবার্তা চলতেছে। আপনার যদি এইসব জিনিস না থাকে, আপনি যদি ওইখানে হইতেছে দুনিয়ার সব কিছু লেখা দিয়ে আসেন, মানে ডেভেলপমেন্ট তো অনেক কিছু ভাইয়া, ওসব জিনিস যদি লিখে দিয়ে আসেন। ইনক্লুসিভ মানে হইতেছে সবগুলো মানুষ, বাংলাদেশের সব মানুষ যে সেবা পাচ্ছে সেইটা কিন্তু, ঠিক আছে। আপনি খালি ডেভেলপমেন্ট যেরকম হচ্ছে আমরা রচনা লিখি না, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন টাইপের যে রচনা, ওটা যদি লিখে দিয়ে আসেন, ঠিক আছে, আপনার ভিতরে এই জিনিসগুলো থাকতে হবে, ঠিক আছে, যেগুলো ইনক্লুসিভ সবাইকে নিয়ে যেটা আমরা করতেছি, সেগুলো যদি আপনি স্পেসিফিক ওই জিনিসগুলো না থাকে, তাহলে হচ্ছে আপনি একটা খারাপ ফিগার মার্ক করে আসবেন। আপনি লিখছেন 6 পেজ 5 পেজ 4 পেজ যাই লিখছেন একদম ফাটাই দিয়ে আসছেন, বাট আলটিমেটলি দেখছেন যে জব হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই বুঝতেছেন না, এই কারণেই হচ্ছে না। কারণ হইতেছে আপনাকে লিখতে হবে একটা নির্দিষ্ট ফোকাসে, ওই ফোকাসের উপর ভিত্তি করে আপনি যত বেশি কন্টেন্ট রিপ্রেজেন্ট করতে পারবেন, যত বেশি সুন্দর করে হচ্ছে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, যত বেশি হচ্ছে আপনার ডাটা চার্ট দেওয়াটা একটু টাফ, বাট স্টিল আপনার ভিতরে অনেক মানে আপনার যুক্তিতর্ক থাকতে হবে এবং আপনার বিভিন্ন কোটেশন এবং রেফারেন্স থাকা লাগবে যে আপনি হচ্ছে এইসব জায়গা থেকে আপনি কথাগুলো বলতেছেন। এরকম যদি আপনার কন্টেন্ট না থাকে বা সোজা বাংলা যদি আপনার লেখার ভিতরে মাল না থাকে, তাহলে ভাই আপনার ক্ষেত্রে ফোকাসে এগুলা অ্যাচিভ করা খুব টাফ, ঠিক আছে। যেমন আমাদের আজমাইন ভাই হতেছে কিন্তু 15তম হয়েছিল, ঠিক আছে, আমাদের সাথে উনি আছেন, ঠিক আছে, আমাদের সাথে হচ্ছে টুকটাক দেখা দেন কি, উনি বিশেষ করে হচ্ছে ফোকাস পার্টটা হতেছে উনি বেশ স্ট্রং, ঠিক আছে। উনি 15তম হয়েছেন, তিনি কিন্তু মাত্র 3 পেজ করে লিখছেন, 3 পেজ করে আপনার লিখছেন। আমাকে হচ্ছে এক ভাই হতেছে আমাকে মেসেজ দিয়েছিল যে ভাইয়া আমি কিন্তু 5টা ম্যাথ কারেক্ট করছি, 25 জিকে আমার কারেক্ট ছিল এবং আমি মোটামুটি 4 পেজ করে আমি রচনা 2টা হচ্ছে ফোকাস লিখে দিয়ে আসছি, আর্গুমেন্টও হচ্ছে আমি 4 পেজ লিখছি, ঠিক আছে। বাট স্টিল হচ্ছে আমি 225 জনের ভিতরে আসতে পারি নাই, এটার কারণ কি হতে পারে, ঠিক আছে। আর সেই জায়গায় মাতাব ভাই 15তম হয়ে গেছে মাত্র 3 পেজ লিখে। কারণ কি, তার 3 পেজের ভিতর আগাটু গোড়া অবভিয়াসলি ওইরকম জিনিস ছিল যে হইতেছে আপনার এই যে এরকমভাবে একটা মানুষকে সে বিট করে চলে আসছে, একদম 15 নম্বর পজিশনে চলে আসছে, তাই না। সো কন্টেন্ট ম্যাটার্স ভাইয়া, কন্টেন্ট দিতে হবে, খালি ভাই লিখে গেলেই হবে না, ভিতরে কন্টেন্ট লাগবে, এছাড়া অনেক কিছু লাগে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেন্টেন্স, অনেক কিছু লাগে। সো এগুলো নিয়ে হতেছে ফোকাসের এগুলো হচ্ছে ভাইয়া জেনেরিক কথাবার্তা। আমি জেনেরিক কথাবার্তা বলতে একদম পছন্দ করি না, আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টে বিশ্বাস করি এবং আমি আপনাদেরকে চেষ্টা করব আমি নিজে হাতে লিখে একটা ফুল 200 মার্কের এক্সাম দেওয়ার আমি ট্রাই করতেছি। খুবই খুবই ব্যস্ত হয়, আমি এটা সময়টা পাই না, বাট আমার ইচ্ছা আছে আমি 200 মার্কের একটা পরীক্ষা দিয়ে আপনাকে 2 ঘন্টার ভিতরে আমার খাতাটা হচ্ছে আমি এখানে এসে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভাই এটা কীভাবে লাগে, ওইটা কীভাবে লাগে, কাউকে কোশ্চেন করা লাগবে না, মানে একটা ভিডিওতেই আপনার ফুল কভার হয়ে যাবে, একদম রিটেন নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কভার হয়ে যাবে। এবং আমি চেষ্টা করি এইটাই, আমি চাইলেই ভাই 5 মিনিট 10 মিনিট করে ভিডিও করতে পারি, টিকটকে 90 সেকেন্ডের ভিডিও করতে পারি, বাট ভাইয়া দুনিয়াতে 2 টাইপের টিচার আছে, ঠিক আছে, বা 2 টাইপের মেন্টর আছে, যারা হইতেছে একদল আসে ভাইয়া দেখাইতে যে আমি কত পারি, আর আরেকজন আসে শিখাইতে যে হচ্ছে আমি কেয়ার করি স্টুডেন্টদের শিখাইতে। সো আমি ভাই ট্রাই করি একটু শেখানোর জন্য। আমার ভিডিওগুলো লং হওয়ার কারণে অনেকজন দেখে না, আই ডোন্ট কেয়ার ভাইয়া, যারা দেখবে তাদের তো উপকার হচ্ছে, তাই না। যারা সিরিয়াস, যারা ফুল ভিডিও দেখার মতো ধৈর্য নেই, তাদের দরকারও নেই চাকরি বাকরি পাওয়ার। তারা 4 বছর 5 বছর ধৈর্য কীভাবে ধরবে, একটা জব যে হবে অনেক লম্বা জার্নি, তারা হচ্ছে একটা 1 ঘন্টার ভিডিও যদি না দেখতে পারে তাদের দরকার নেই চাকরি বাকরি হওয়ার, তাই না।
আচ্ছা, সো এরপরে হচ্ছে আমি চলে যাব ফোকাস বাংলাতে। ফোকাস বাংলাতে হচ্ছে আপনারা দেখবেন যে আর্থসামাজিক প্রেক্ষাপটে করোনা প্ররোচিত তথ্য প্রযুক্তির বহুল ব্যবহার, সংশ্লিষ্ট সম্ভাবনা আর হচ্ছে সমস্যা। ঠিক আছে, তাহলে আপনার কি লিখতে হবে, আপনি যদি এখন আইসিটি রচনা লিখে দিয়ে আসেন, ঠিক আছে, আইসিটি রচনা লিখে দিয়ে আসলে আপনি একটা মানে খুবই বাজে মার্ক পাবেন। ঠিক আছে, আপনাকে আইসিটির সাথে অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে লিঙ্ক করাইতে হবে এবং কী কী সমস্যা হচ্ছে, কী কী সম্ভাবনা হচ্ছে, এগুলোর পেছনে যুক্তি এবং তর্ক দিতে হবে। ঠিক আছে, এখানে যদি আপনি হইতেছে আপনি একদম শুরু থেকে আপনার হচ্ছে চেতনা, আপনার হচ্ছে এই সেই, ঠিক আছে, উন্নয়ন এইসব দিয়ে হচ্ছে শুরু করেন, আপনি হচ্ছে ইন্ট্রোডাকশন দিলেন, ডেসক্রিপশন দিলেন, বাট হচ্ছে আপনার ভিতর হচ্ছে তথ্য প্রযুক্তির যে বহুল ব্যাপারটা হইতেছে করোনার জন্য, সেটা নিয়ে হচ্ছে আপনার কথাবার্তা ওরকমভাবে ডিটেলে নাই। আর্থসামাজিক প্রেক্ষাপটে যে উন্নয়ন আসতেছে, ঠিক আছে, তথ্য প্রযুক্তির ব্যাপারটা হচ্ছে, এগুলো সম্পর্কে যদি আপনার লেখাপড়ি না থাকে তাহলে ভাই আপনি ভালো মার্ক নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, যেমন হচ্ছে আমার এখানে কিছু ছিল, যেমন এখানে হচ্ছে আমি এই জিনিসটা দেখি, আমি তথ্য প্রযুক্তির বহুল ব্যবহারের ভিতরে আমি কিছু জিনিস আনছিলাম, যেমন হচ্ছে আমাদের ই কমার্স সেক্টরস বুম করছে, আমাদের এফ কমার্স বুম করছে, তাই না, আমাদের হচ্ছে ফেসবুক ভিত্তিক অনেক অনেক হচ্ছে ওলাকে আপনার প্রতিষ্ঠান চলে আসছে আর হচ্ছে শুধুমাত্র ফেসবুক ভিত্তিক ব্যবসা করতেছে। ইভেন হচ্ছে এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কাদের জন্য, এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে নারীদের জন্য, উইমেন এম্পাওয়ারমেন্টে অনেক ভালো একটা রাখছে। এরপরে মনে করেন যে করোনা প্রযুক্তি মানে আরও তথ্য প্রযুক্তি আছে, লাইক হচ্ছে আপনি ডিস্টেন্স লার্নিং দিয়েছিলাম। ডিস্টেন্স লার্নিং মানে হতেছে আপনার আমরা যেটা বলি অনলাইন কোচিং করেন বা অনলাইন এডুকেশন যেটা, ঠিক আছে, ওই জিনিসটা আর কি। ডিস্টেন্ট লার্নিং নিয়ে হচ্ছে আমি ওয়ার্ডটা ইউজ করছিলাম ডিস্টেন্ট লার্নিং, সেই কারণে কিন্তু আমার মানে লেখার কোয়ালিটিটা কিন্তু একটু বেটার হয়েছিল। অনেকে লেখছে হচ্ছে অনলাইন এডুকেশন, সেই জায়গা থেকে ডিস্টেন্ট লার্নিং ওয়ার্ডটা একটু ক্যাচি ফ্রেজ এবং একটু রিসেন্ট টার্ম হওয়া, এটা হচ্ছে আমি মনে করি আমার টিচার একটু হলেও আমাকে সেটার জন্য নাম্বার বেশি দিয়েছেন। সো যাই হোক, এই জিনিসগুলোর উপর আমি ফোকাস করে লিখে দিয়ে আসছি, আমি কোনো আলতু ফালতু কথা লিখি নাই। ঠিক আছে, ওগুলো নিয়ে আমি সমস্যা এবং সম্ভাবনা খুব ডিটেইলে আমি লিখে দিয়ে আসছি। আমার মোটামুটি 5 পেজের মতো আমার ফোকাস লেখা হয়েছিল। ঠিক আছে, সো আমি মনে করি আমি বাংলাটাতে বেশ ভালো একটা মার্ক আমি ক্যারি করছিলাম। তো যাই হোক, এরপর অফিসারে হচ্ছে দেখেন আর্থিক এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা, সো দুইটা টপিককে তারা মার্চ করে দিছে, তাই না। এরপরে হচ্ছে আপনার মূল্য, যে বিশ্ব পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদির যে মূল্য বৃদ্ধি, সোজা কথা ইনফ্লেশন। ঠিক আছে, ইনফ্লেশন নিয়ে কথাবার্তা আর হচ্ছে আপনার প্রাইস হাইক, ইনফ্লেশন, এগুলো নিয়ে মানে আমাদের মনিটারি পলিসি বা এই টাইপের যে বিষয়গুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কীভাবে বা বিশ্ব অর্থনীতি কীভাবে হচ্ছে আপনার হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা এখানে আসছে। এরপর যাই হোক, এরপর আসছে আপনার পরিবেশ। ঠিক আছে, এরপরে আসছে আপনার পরিবেশ। সো পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব এবং করণীয়, এটা আসছে কম্বাইন্ড অফিসারে। আর কম্বাইন্ড ক্যাশ অফিসারে চলে আসছে কি পরিবেশ দূষণে উন্নত দেশের করণীয়। ঠিক আছে, তাইলে এই মনে করেন যে আপনাকে আমি 10টা ফোকাস দেখালাম, 5টা ইংরেজি, 5টা বাংলা, এবং এই ফোকাসগুলো হতেছে পরীক্ষায় আসা ফোকাস। এখন আমি আপনাকে বলি এই জিনিসগুলো অ্যানালাইসিস আপনি কীভাবে করবেন। এখন এখান থেকে হচ্ছে কিছু জিনিস বোঝা যায়, ওই জিনিস বোঝানোর আগে আমি আপনাকে বলি যে এসডিজি বাংলাদেশ কিন্তু এসডিএসএন থেকে অ্যাওয়ার্ডও পাইছে, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড, তাই না। সো বাংলাদেশ কেন এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পাইছে? অবভিয়াসলি বাংলাদেশ এসডিজি নিয়ে কাজ করতেছে এবং বাংলাদেশ সরকার এসডিজি নিয়ে কাজ করতেছে অলরেডি, যে কারণে হতেছে আপনার এই এসডিজির যে টপিকগুলো সেগুলো আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ব্যাংক হোক, বিসিএস হোক, যে কোনো জায়গায় আপনার এই কয়েকটা টপিক সম্পর্কে আপনার আইডিয়া মাস্ট রাখা লাগবে। যেমন হচ্ছে আপনার দারিদ্র্য বিমোচন, প্রথমটাই হচ্ছে আপনার দারিদ্র্য বিমোচন, এরপর হচ্ছে বৈশ্বিক যে ক্ষুধা, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য, নেক্সট হচ্ছে আপনার এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি। ঠিক আছে, এরকম করে 17টা আছে। এই 17টাই কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবং ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় কি, ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে পোভার্টি, জিরো হাঙ্গার, এগুলো লাগবে। এরপর জেন্ডার ইকুয়ালিটি মাস্ট লাগবে। ঠিক আছে, ক্লিন ওয়াটার স্যানিটেশন নাও লাগতে পারে ব্যাংকের ক্ষেত্রে। অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে রাখবে, কারণ ব্যাংক হচ্ছে এগুলোতে কি, এগুলোতে ফাইন্যান্স করে ব্যাংক, তাই না। ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি, এগুলো হচ্ছে ব্যাংককে ফাইন্যান্স করতে হবে, এরকম নির্দেশনায় দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এগুলো এই টপিকগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হয়তো ব্যাংকের হচ্ছে ওরকম না কাজ করলে হবে। ইনইকুয়ালিটি, বৈষম্য দূর নিয়ে অবভিয়াসলি ব্যাংক হচ্ছে মানে কাজ করে। ব্যাংক মানে এটাকে আপনার বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ব্যাংক যে শুধু হচ্ছে সুদের ব্যবসা করে, বিষয়টা এরকম না। ব্যাংক কিন্তু হচ্ছে আপনার এই যে বৈষম্য দূরীকরণেও হচ্ছে আপনার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার লোনের ব্যবস্থা, এসএমই, ঠিক আছে, এগুলো কিন্তু করে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট। সাস্টেনেবল সিটিস হচ্ছে আপনার এটা ব্যাংকের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট এটা আপনার কোথায় লাগবে আমি বলি, এটা লাগবে হচ্ছে আপনার ট্রান্সলেশনে, এটা লাগবে আপনার প্যাসেজে। সো এই জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে, নাইলে ট্রান্সলেশন বা প্যাসেজে হচ্ছে যে ওয়ার্ডগুলো আসবে সেগুলোর হচ্ছে টেকনিক্যাল মিনিং যদি আপনি না বুঝতে পারেন, আপনার পক্ষে একটু সমস্যা হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে আপনার রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। ঠিক আছে, প্রোডাকশনের সাথে হচ্ছে আমাদের জড়িত, তাই না, প্রোডাকশনের সাথে ব্যাংক জড়িত। ব্যাংক হচ্ছে প্রোডাকশন করার জন্য হচ্ছে আপনার ক্যাপিটাল সাপ্লাই দেয়। সো এটাও আপনার মোটামুটি ইম্পর্টেন্ট। ক্লাইমেট অ্যাকশন, পরিবেশ মাস্ট ইম্পর্টেন্ট ভাই।
পরিবেশের উপরে ইম্পর্টেন্ট কোনো টপিক নেই। পরিবেশ হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক হতেছে কী জানি বাংলাদেশের বিশ্বের প্রথম আপনার ওই যে গ্রিন ইয়া করার জন্য সেন্ট্রাল ব্যাংক ছিল। আমি ভুলে গেছি পুরো ইয়াটা, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। বাট বাংলাদেশ ব্যাংক কিন্তু মানে পৃথিবীর গ্রিন ব্যাংকিংয়ের কী জানি সেন্ট্রাল ব্যাংক হিসেবে প্রথম গ্রিন ব্যাংকিং চালু করে, এরকম কিছু। ঠিক আছে, সেই কারণে কিন্তু ক্লাইমেটটা সবসময়ই ইম্পর্টেন্ট আমাদের জন্য, পরিবেশ জিনিসটা ইম্পর্টেন্ট। লাইফ বিলো ওয়াটার এটা হচ্ছে আপনাদের লাগবে না, ব্লু ইকোনমি নিয়ে কোশ্চেন আসার কথা না। লাইফ অন ল্যান্ড এটাও আসার কথা না, পিস স্ট্রং এইগুলো হচ্ছে আপনার আসবে না, এগুলো পলিটিক্যাল জিনিসপাতি, পার্টনারশিপ আর গ্লোবাল গোলস এগুলো আপনার আসবে না। সো মোটামুটি এই কয়েকটা জিনিস থেকে দেখেন, এই যে এসডিজি নিয়ে যেহেতু সরকার কাজ করতেছে, সরকার কাজ করা মানে বাংলাদেশ ব্যাংক অবভিয়াসলি এটার ইমপ্লিমেন্টের সাথে জড়িত, তাই না? বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত মানে কি, বাংলাদেশ ব্যাংক তো অথরিটি, কাজগুলো ইমপ্লিমেন্ট করে কারা? অবভিয়াসলি অন্যান্য যে ব্যাংকগুলো। সো আপনার ব্যাংকের যে জবের এক্সামগুলোতে এই কয়েকটা টপিক নিয়ে আপনার জেনে যেতেই হবে, মাস্ট। ঠিক আছে, এরপর আমি আরেকটু ডিটেল বলি। এটা হচ্ছে আমার মার্ক একটু পরে দেখাবো। আমি হচ্ছে ফোকাসের আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে আরেকটু হচ্ছে আপনাদেরকে জিনিস আগে দেখায় আসি, আমি তো স্লাইড দেখাইতেই পারি, বাট আপনারা একটা মেইন জিনিস কি, আপনারা কোত্থেকে পড়বেন এই জিনিসটা কিন্তু আপনারা বুঝেন না। ঠিক আছে, পড়বো কোত্থেকে বা হইতেছে আমার হচ্ছে পড়ার ইয়াটা কি, এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস হচ্ছে আপনাদেরকে সবার আগে দেখাই। জি দেখেন, ফোকাস কোন বই থেকে পড়বো বা কোত্থেকে পড়বো এটা হতেছে আপনাদের ম্যাক্সিমামের কোশ্চেন। ঠিক আছে, কোন বই থেকে পড়বো বা এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি ক্লিশে টাইপ কোশ্চেন হচ্ছে আমার প্রচুর আসে। ঠিক আছে, আমি ইউনিক পড়বো ভাইয়া, ইউনিক আসছে বাজারে, লতিফুডস আসছে বাজারে, ওয়ান প্লাস আসছে বাজারে, আরও কী জানি আসে বাজারে। ঠিক আছে, এইগুলো আমি পড়বো, কী করবো না করবো অনেক জিজ্ঞাসা করেন। ঠিক আছে, বই নিয়ে আপনাদের অনেক আগ্রহ, কিন্তু ভাইয়া আমি সত্যি কথা বলি, আমি এই সবগুলো বই আমি কিনছিলাম একদম প্রতিটা বই বাজারে যেগুলো রিটেনের পাওয়া যায়, নতুন কিছু বেরোতে পারে, বাট হচ্ছে 1 বছর আগে যেগুলো বেরোইছিল সব বই আমি কিনছি, এবং সব বই নিয়ে আমি হতাশ ছিলাম। ঠিক আছে, সব বই নিয়ে আমি হতাশ ছিলাম যে হচ্ছে আমি কোনো বই থেকে হইতেছে ওইরকম হেল্প আমি পাই নাই, বা অ্যাকচুয়ালি বইয়ের ভিতরে আমি দেখছি কি তারা হচ্ছে নিউজ পেপারের যে আর্টিকেলগুলো সেগুলোকে কপি পেস্ট মেরে রাখছে। মানে একটা যে ফোকাস যে হইতেছে আমি লিখবো, ফ্লো নাই, বিভিন্ন পত্রিকা থেকে এদিক সেদিক থেকে একটু সাজাই দিছে, সো আমি ফ্লো খুঁজে পাই নাই। এবং সবচেয়ে বড় কথা, এরা হচ্ছে ফোকাস কিন্তু তারা হচ্ছে ওই যে 1 2 3 4 পয়েন্ট দিয়ে লেখে। ঠিক আছে, 1 2 3 4 পয়েন্ট দিয়ে দিছে, ইন্ট্রোডাকশন বিশাল বড় একটা ইন্ট্রোডাকশন দিছে, দিছে, মানে তারা কিন্তু ফরম্যাট মেনটেন করে না। ঠিক আছে, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে গ্রামাটিক্যাল যে জিনিসগুলো। ঠিক আছে, গ্রামাটিক্যাল জিনিসগুলোর কিছু বিষয় আছে আমার কাছে ভালো লাগে না, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে তারা খুব বেশি কাজ করে না। সেন্টেন্সের স্ট্রাকচার অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা লেখার ভিতরে ছন্দ থাকতে হবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল জিনিসপাতি নিয়ে হচ্ছে আপনার বুঝাইতে হবে যে আপনার হচ্ছে গ্রামারগুলো এভাবে ইউজ করবেন, লাইক আপনার লিঙ্কার্স ইউজ করা শিখতে হবে। ঠিক আছে, মানে লিখছে তো লিখছেই, বাট লিঙ্কার্স যদি আপনি ইউজ করা না শিখতে পারেন আপনার লেখাটা কি খুব সুন্দর হয় না। ঠিক আছে, এবং আরও অনেক বিষয় আছে যে হচ্ছে আপনার যেগুলো ডেভেলপমেন্ট করতে হবে। সো আমি মনে করি এইসব বই পড়ে ডেভেলপমেন্টটা হওয়াটা একটু টাফ, আপনারা রাখতে পারেন, যে কোনো একটা কিনলেই হবে। সব বই হইতেছে ঘুরে ফিরে একই জিনিস, আপনার হইতেছে ওই জাস্ট রেফারেন্সের জন্য একটা বই রাখতে পারেন। কিন্তু হচ্ছে আমি সেটা সাজেস্ট করবো না, আমি হচ্ছে আমার টেকনিক্সগুলো বলি, আমি কী ফলো করতাম। আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা ফলো করতাম। ঠিক আছে, এবং আপনারা ম্যাক্সিমাম মানুষজন এই জিনিসটা করেন না। আপনি বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিতে গেছেন, আপনি হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের কোনো আন্ডারে, কোনো একটা অফিসের আন্ডারে কিছু, লাইক হচ্ছে এনএসডিএ বা হচ্ছে এনএসআই বা যে কোনো কিছুতে আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনি তাদের ওয়েবসাইটটা কেন ঘাটা যাচ্ছেন না, তাই না? আপনি বিসিএসের হচ্ছে ভাইভাতে বসবেন, আপনি বিসিএসের ভাইভাতে বসার আগে আপনার প্রথম যে 3-4টা চয়েস, তাদের হচ্ছে ফরেন মিনিস্ট্রি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পারে, তাদের হচ্ছে ওয়েবসাইটে একটু ঘাটা যাচ্ছেন না কেন? ওখানে অনেক কিছু থাকে। ঠিক আছে, ওখানে তাদের মিশন থাকে। তো আপনি যেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন, তাদের মিশন যদি না জানেন, তাদের সম্পর্কে যদি না জানেন, তারা কী কাজ করে এটা যদি না জানেন, তাহলে ভাই আপনি মানে কেন সেখানে জব করতে যাচ্ছেন? ঠিক আছে, জাস্ট হতেছে আপনার জব লাগবে সেই জন্য, এটা তো উচিত না, তাই না? এগুলো খুব নেগেটিভলি নেয়। সো শুধুমাত্র ভাইবার জন্য না, আপনার হচ্ছে রিটার্নের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা আপনার জন্য খুব ভালো একটা সোর্স হতে পারে। ঠিক আছে, কীভাবে সোর্স হতে পারে, যেমন আমি কিছু জিনিস চিন্তা করতাম, সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। যেমন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলেই হচ্ছে আপনারা হচ্ছে এরকম একটা মডিউল দেখতে পারবেন। এখানে হচ্ছে অনেক কিছু আছে যেখান থেকে হচ্ছে আপনার সরাসরি কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন হতেছে আপনার এই যে সিএলআর এসএলআর রেট থেকে হচ্ছে অনেক সময় হচ্ছে পিলিতে কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে যে হচ্ছে বিভিন্ন লিঙ্কটিং দেওয়া আছে। সো লিঙ্কটিংয়ে যাবো না, আমি সবার আগে হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে কথা বলি, অ্যাবাউট আস নিয়ে কথা বলি। অ্যাবাউট আসে হতেছে আপনারা হচ্ছে মিশন মাস্ট পড়বেন সবার আগে, যে মিশন কী পড়বেন, যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মিশন কী, বাংলাদেশ ব্যাংকের ভিশন কী, এগুলো নিয়েও যদি আপনি একটা আইডিয়া রাখেন, এগুলো হচ্ছে আপনি কোনো না কোনো জায়গায় লিখে দিয়ে আসতে পারবেন। লেখার মতো জায়গা আছে, সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা, তাই না? আপনার অবভিয়াসলি প্রত্যেকটা জায়গায় হতেছে, আপনি যেহেতু সেন্ট্রাল ব্যাংকিং জবেই হতেছে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি সেন্ট্রাল ব্যাংক নিয়ে 2-4 লাইন লিখে দিয়ে আসতে হবে প্রতিটা ফোকাসের ভিতর, কারণ ওখানে অবভিয়াসলি সেন্ট্রাল ব্যাংকের কিছু না কিছু ভূমিকা আছে, যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই ব্যাপারে হচ্ছে এই পদক্ষেপ নিয়েছে, বা এটা হচ্ছে আপনি উপসংহারে দিলেন। ঠিক আছে, সো এটা অনেক বেশি হচ্ছে পজিটিভলি নেবে তারা, আমি মনে করি। ঠিক আছে, যারা খাতা কাটবে তারা
বাংলাদেশ ব্যাংকেরই মানুষ, তো এটা খুব পজিটিভলি নেবে। সো এই মিশন এবং ভিশন এই দুইটা জিনিস হচ্ছে আপনি একটু ভালো মতো পড়বেন। বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, ঠিক আছে, 2020 থেকে 2024 পর্যন্ত স্ট্র্যাটেজিক প্ল্যান আছে। আর ভাইয়া স্ট্র্যাটেজিক প্ল্যান হতেছে 69 পেজের, এগুলো তো হচ্ছে পড়লে অর্ধেক জিনিস আপনি বুঝবেনও না, বাট আমি এগুলো পড়তে বলতেছি না, আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে, এখানে অনেক কিছু দেখার মতো আছে। যে হইতেছে হচ্ছে আপনার এই যে দেখেন এনশিওর, মানে 1 নম্বর স্ট্র্যাটেজিক গোল কি বাংলাদেশ ব্যাংকের, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু ভাইয়া মানে আপনি লিখতে পারবেন না। আপনি এই যেমন হচ্ছে আমি যখনই ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইনক্লুসিভ গ্রোথ নিয়ে আমি লিখবো, এবং সেটা যদি বাংলাদেশ ব্যাংক বা হচ্ছে কোনো ব্যাংকের পরীক্ষা, আমি মাস্ট হতেছে এই কথাটা মাস্ট লিখবো যে বাংলাদেশ ব্যাংকের 1 নম্বর স্ট্র্যাটেজিক গোল হাতে নিয়েছে কি ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ এনশিওর করা, তাই না? সো এই জিনিসটা তো আপনার মাস্ট হচ্ছে আপনার লেখাই লাগবে। আপনাকে দেখাইছি না আমি ইনক্লুসিভ গ্রোথ নিয়ে কিন্তু 3-4টা হচ্ছে ফোকাস আসছে, 10টার ভিতর 2টা না 3টা ফোকাস শুধুমাত্র ইনক্লুসিভ গ্রোথের সাথে রিলেটেড, সেগুলো দরকার, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার যে স্ট্রেনথ রেগুলেটরি এবং সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, মানে হচ্ছে আপনার ফিনান্সিয়াল সেক্টরে স্ট্যাবিলিটি করা। তাহলে যে ইনফ্লেশন, প্রাইস হাইক, এগুলো কি হয়, এগুলো হচ্ছে মনিটারি পলিসি এবং এইসব দিয়ে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক, তাই না? সো ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, ঠিক আছে, এটা অবভিয়াসলি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি হচ্ছে আমাদের কী কী সমস্যা আছে, কী করলে হচ্ছে ফিনান্সিয়াল স্টেবল আসতে পারে, এগুলো হচ্ছে আপনার কাছে মতামত চাওয়া হতে পারে, ঠিক আছে, বা মতামত চাওয়া না হলে সব মতামত হচ্ছে আপনার ফোকাসের ভিতর থাকতে হবে, ঠিক আছে, যে স্টেবল করা যায় কীভাবে, তাহলে হচ্ছে আপনার লেখাটা হচ্ছে কন্টেন্ট সম্পূর্ণ এবং হচ্ছে ম্যাচিওর হবে, তাই না? এরপরে হচ্ছে আপনার এই যে এটার ভিতরে যে আপনি মনে করেন যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো আছে, ঠিক আছে, ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্ট আছে, এরা কাজ করে, তাই না? যাই হোক, এগুলো নিয়ে আরও কথা বলবো। নেক্সট হচ্ছে আপনারা দেখেন এই যে ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্র্যাকটিস, ঠিক আছে, টু এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর মানে হচ্ছে আপনার সব সমাজের সর্বক্ষেত্রে মানুষজন যাতে ব্যাংকিং সেবাটার সাথে যুক্ত হতে পারে সেই জিনিসটা। সো যারা হচ্ছে কৃষক, ঠিক আছে, তারাও যাতে হচ্ছে ব্যাংকিং সেবা পায়, এবং হচ্ছে তারাও যেন ইকোনমিতে এই যে আপনাদের আসছিল না আর্থিক এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা এবং আন্তঃসম্পর্ক, সেটা কি, সেটা হইতেছে আপনার তাদের 3 নম্বর গোল। বাংলাদেশ ব্যাংকের 3rd গোলই কিন্তু এইটা, ঠিক আছে, তাদের ভিতরে আন্তঃসম্পর্ক, এটাও কিন্তু চাইছে হইতেছে আপনার যে ওইটার ভিতরে যদি আপনি এই জিনিসগুলো না দেন, যে এগ্রিকালচারাল হচ্ছে ইয়াগুলো থাকতে হবে, আপনার হচ্ছে এসএমই, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি যদি না দেন তাহলে হচ্ছে ওই আপনার আনসার হয় নাই, আপনি অনেক ভালো লিখছেন কিন্তু আনসারটা গ্রহণযোগ্য হয় নাই, তাই না? এবার কীভাবে হচ্ছে আপনি সাস্টেনেবল করবেন তাদের জন্য, এইসব জিনিসগুলো থাকতে হবে। সো এইসব জিনিস আপনারা জানেন না, কারণ আপনি পড়েন কি, আপনি বাজারের বই তারা কোত্থেকে জানে, তারাও মনে করেন যে তারাও তো আসলে যারা বই লেখে তারা তো বাংলাদেশ ব্যাংকে চাকরি পায় নাই, বা কোনো ব্যাংকেই তারা হয়তো দেখা যাবে যে চাকরি বাকরি পায় নাই, তারা লিখছে তাদের মন মতো লিখছে, আপনারা তাই পড়ে যাচ্ছেন। খুব ভালো একটা মানে ওখান থেকে হচ্ছে আপনি কিছু জিনিস নেবেন, যেমন আমি ওখান থেকে কিছু জিস্ট নিয়েছি, কিছু তথ্য ডাটা নিয়েছি, বাট আমার কাছে মনে হয়েছে সেটাই একমাত্র ওয়ে হওয়া উচিত না, এবং এই কারণে হতেছে আপনারা বারবার ব্যাংকের রিটার্নে গিয়ে ফেরত আসতেছেন, কারণ আপনারা শুধুমাত্র একটা বই পড়ে আপনারা যাচ্ছেন পরীক্ষা দিতে, ওইটা যে আপনার হচ্ছে একটা কোয়ালিটিফুল বই না, জিনিসটা আপনারা বুঝতেছেন না, ঠিক আছে। তো যাই হোক, এরপর কারেন্সি ম্যানেজমেন্ট আছে, এফিসিয়েন্ট পেমেন্ট সিস্টেম, তাই না? এফিসিয়েন্ট পেমেন্ট সিস্টেম নিয়ে তো আসছে, যে করোনা পরিচিত তথ্য প্রযুক্তির বহুল ব্যবহার, ঠিক আছে। নেক্সট যে কোনো পরীক্ষা চলে আসবে ডিজিটাল ব্যাংকিং, ঠিক আছে, অথবা হইতেছে আপনার বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টরের ভূমিকা, এরপরে হচ্ছে আপনার 4th টায়ার আসলে ব্যাংকিং সেক্টরে কী প্রভাব পড়বে, ঠিক আছে, এরপর পেমেন্ট সিস্টেমের ডেভেলপমেন্ট করার ফলে ক্যাশলেস সোসাইটি এটা কেন দরকার, এই জিনিসগুলো ভাই যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো পরীক্ষা চলে আসবে, নেক্সট ব্যাংকের পরীক্ষা আপনি লিখে রাখেন, যে কোনো দিন চলে আসবে এই জিনিসটা, ঠিক আছে। তো এটাও তো বাংলাদেশ ব্যাংকের একটা গোল, তাই না? বাংলাদেশ ব্যাংকের 4 নম্বর গোল একটা এফিসিয়েন্ট পেমেন্ট সিস্টেম করা, তাই না? পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টই আছে যারা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন থেকে শুরু করে, মানে কীভাবে পেমেন্টটা হইতেছে আরও ইজিলি করা যায়, কারণ আলটিমেটলি মানি ফ্লো, মানি সার্কুলেশনটাই ইকোনমির জন্য ইম্পর্টেন্ট। আপনার জন্য মানিটা স্পেন্ড করা যতটা টাফ হবে ক্যাশ দিয়ে, মনে করেন যে আগে একসময় কী হইতো, টাকা পায়, ব্যবসা করবে টাকা পায়, ফিজিক্যালি মিট করে হাতে টাকা দিতে হইতো, এরপরে ব্যাংক আসলো, ব্যাংকে হইতেছে আমি এক ব্রাঞ্চে দিলাম, সেটা আরেক ব্রাঞ্চে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এমন করতে করতে এখন এই বিকাশ আছে, এমএফএস আছে, অনেক কিছুই আছে। এখন জিনিসটা যদি এরকম হয় যে একটা মানুষকে কখনো আপনার ব্যাংক বা এইসব জায়গায় যেতে হবে না, আপনি শুধুমাত্র হইতেছে মোবাইলের 1 ক্লিকে আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠিয়ে দিতে পারবেন, নগদ থেকে আপনি সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, সিটি ব্যাংক থেকে হচ্ছে আপনি এনসিসি ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারবেন, এনসিসি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে, মানে এবং একটা জায়গায়, তাই না? বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করতেছে। সো যখন হচ্ছে এই জিনিসটা স্ট্যাবলিশ হয়ে যাবে তখন কী হবে, আপনার মানি সার্কুলেশনটা আরও বেশি হবে। সো মানি সার্কুলেশন যত বেশি হবে ইকোনমি তত ভালো হবে, কারণ ভাই আপনি 20,000 টাকা বেতন পান, 30,000 টাকা বেতন পান, 40,000 টাকা বেতন পান, আপনি এসে ওই টাকা থেকেই কিন্তু আপনি আপনার বুয়ার বেতনটা দেন 5,000 টাকা, তাই না? ওই বেতনটা থেকে হচ্ছে আপনি সবজি কিনতেছেন, তাই না? আপনার 40,000 টাকাই কিন্তু মানুষের হাতে যাচ্ছে, টাকা কিন্তু হচ্ছে এমন না যে আপনার জন্য 40,000 টাকা বরাদ্দ, ঠিক আছে, আপনার জন্য নতুন করে টাকা চাপাইছে, এরকম না কিন্তু, ঠিক আছে। ওই টাকার পরিমাণ নির্দিষ্ট, কিন্তু যত বেশি সার্কুলেশনটা হচ্ছে তত ভালো ইকোনমি হচ্ছে। কিন্তু যখনই হইতেছে মানুষ দেখে যে রিসেশনটা কেন হয়, মন্দা কেন হয়, মন্দার সময় কি মানুষের হাতে টাকা কমে যায়? টাকা তো সেমই থাকে। সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? সমস্যা হচ্ছে মন্দার সময় মানুষ টাকা খরচ করতে চাচ্ছে না। সো আপনি যদি টাকা খরচ করতে না চান, আপনি বুয়াকে চাকরি থেকে বের করে দিবেন,
তাই না? আপনি হচ্ছে যত টাকা আছে এগুলো না আঁকড়ে ধরে বসে থাকবেন, বুয়া চলে গেল, বুয়ার চাকরি চলে গেল, এটাই সমস্যা। আপনি সবজি দিয়ে একটা কম কিনলেন, আপনি মাংস কিনা বন্ধ করে দিলেন, এটাই হচ্ছে ইকোনমির জন্য সমস্যা। তাহলে মাংস যে বিক্রেতা সে হচ্ছে কীভাবে সংসার চালাবে, তার সমস্যা হয়ে গেল না? এটাই হতেছে আপনার আপনার রিসিশন, এটাই হতেছে মন্দা, তাই না? সো যত বেশি সার্কুলেশন হবে, ঠিক আছে, মানির, তত বেশি হচ্ছে আপনার ইকোনমি ভালো থাকবে। সেই জন্য হচ্ছে আপনার একটা ইফিসিয়েন্ট পেমেন্ট সিস্টেম বিল্ড আপ করা দরকার, তাই না? সো এগুলো নিয়ে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক কনসার্ন এবং যে কোনো ব্যাংক কনসার্ন। সো এগুলো নিয়ে কিন্তু জানতে হবে, ঠিক আছে? এরপরে হইতেছে আপনার ট্রেড রিলেটেড যে বিষয়গুলো আছে, ট্রেড বলতে হইতেছে আপনার এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো ব্যাংকের পরীক্ষা ইম্পোর্ট এক্সপোর্ট কত হইলো, এরপর হচ্ছে আপনার এই যে কারেন্সির ইয়াগুলো আছে, আপনার হচ্ছে যে জিনিসগুলো আছে, রেমিটেন্স আসা, প্রবাসীদের এইটা সেটা, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইথিক্যাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ইথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে হয়তো আপনার হচ্ছে কখনো ফোকাস আসবে না, বাট ইথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে আপনারা দেখবেন যে এডি ব্যাচে হচ্ছে ইথিক্স নিয়ে আপনার ইয়ে আসছিল, মানে এই যে মানে একদম হুবহু এই জিনিসটা স্ট্র্যাটেজিক গোল 7 যেটা, যে ব্যাংকিং ক্ষেত্রে হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা, একদম হুবহু এই টপিকটা থেকে হচ্ছে আমার ট্রান্সলেশন আসছিল, ঠিক আছে? খালি ভাই ফোকাসই পড়তেছি, বিষয়টা কিন্তু এরকম না। এই কয়েকটা টপিক আমি বলে দিব, এই কয়েকটা টপিক থেকে আপনি এমনভাবে পড়বেন ওগুলা থেকেই যেন ফোকাস আসে, ওগুলা থেকে যেন প্যাসেজ আসে, ওগুলা থেকে যেন আর্গুমেন্ট আসে, এবং ওগুলা থেকেই হতেছে আপনার যেন কী বলে ট্রান্সলেশনটাও চলে আসে, তাই না? ইভেন হতেছে রিটেন জিকেতেও যেন এই জিনিসগুলো হেল্প করে, এগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে, তাই না? মানে রিসোর্স কিন্তু অল্প, ওই অল্প কিছু রিসোর্সে আপনি যদি ঘাটান আপনি অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। আপনারা ম্যাক্সিমাম এই জিনিসটা বুঝেন না, আপনারা ওই একটা বই কিনে আর কি পার হতে চান, কিন্তু এটা কোনো ওয়ে না ভাই, সাস্টেনেবল ওয়েতে পড়াশোনা করতে হবে। আমি আরও একটু ডিটেলে বলে দিই, এরপরে আরও অনেক কিছু আছে। মোটামুটি বাংলাদেশ ব্যাংকের 11টা গোল আছে। সো আপনি হইতেছে এই কথাটা যখন বলবেন যে বাংলাদেশ ব্যাংকের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে 2020 থেকে 2024 পর্যন্ত, ঠিক আছে, এবং এখানে 11টা গোল আছে, এই জিনিসটাও যদি আপনি কোনো না কোনো জায়গায় মাস্ট, আপনি ইকোনমিক টপিকগুলো থেকে তো বেশিরভাগ আসতেছে, আপনি বলে দিলেন যে বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজিক প্ল্যানে এই জিনিসটা না হয়েছে অলরেডি, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। এই কথা হচ্ছে কোনো কোচিং সেন্টার বা কোনো গাইড আপনাকে শেখাচ্ছে না, ঠিক আছে? এইটা জানে কি, এটা মাহিন ভাইয়া জানে, তাই না? এমন না যে খালি মাহিন ভাইয়া জানে, এটা মাহিন ভাই জানছে কোথায়? মাহিন ভাই যে ওয়েবসাইট ঘাটাইছে, আপনারাও ওয়েবসাইট ঘাটানো শিখেন। যে কোনো পরীক্ষা দিতে যাবেন তাদের ওয়েবসাইটটা মাস্ট ঘাটাবেন যে তারা করেটা কি ভাইয়া, নাইলে ভাইয়া সমস্যা, তাই না? এরপর হচ্ছে অর্গানোগ্রাম হায়ার আর কি, এগুলো তো লাগবে না, বোর্ড অফ ডিরেক্টর, গভর্নর, এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন ভাইবার সময় যে কজন বোর্ড অফ ডিরেক্টর নিয়ে হয়, ওগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না। দেখছেন ফিনান্সিয়াল গ্রোথ, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, 1 নম্বর ইয়াটাই খুব সম্ভবত এটা ছিল, তাই না? সো এটা নিয়ে কিন্তু আসবেই, ঠিক আছে, সামনেও আসবে। সো এগুলো আপনাদের জানতে হবে। আরও কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, যেমন হচ্ছে আপনার ডিপার্টমেন্টগুলো একটু খেয়াল করেন, ঠিক আছে? ডিপার্টমেন্টগুলো একটু খেয়াল করেন যে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্টগুলো কি, ডিপার্টমেন্টগুলোর নাম খেয়াল করলে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশ ব্যাংক কী নিয়ে কাজ করে, আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যেমন অ্যাকাউন্টস বাজিং, এটা হচ্ছে আপনার লাগবে না, এগুলো হচ্ছে কোর ডিপার্টমেন্ট, ভিতরকার ডিপার্টমেন্ট। আপনার হচ্ছে এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, তাহলে কি বাংলাদেশ হচ্ছে কৃষি ঋণ নিয়ে কাজ করে, তাহলে বাংলাদেশের কৃষি আধুনিকীকরণ বা হচ্ছে কৃষি ঋণ হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে হচ্ছে আপনার যে কোনো দিন ফোকাস চলে আসতে পারে। নেক্সট হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই যে ফিনান্সিয়াল ইন্টারনেট, বিএফআইও যেটাকে আমরা বলি, বিএফআইও নিয়ে কোশ্চেন আসতে পারে। বিএফআইও নিয়ে কোশ্চেন আসবে কি, মানি লন্ডারিং, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন হচ্ছে যে কোনো দিন চলে আসতে পারে, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক হচ্ছে বিআরপিডি যেটা, সেটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন দিয়ে থাকে, তাই না? সো বিআরপিডির কাজ নিয়ে ওইরকম হয়তো কোশ্চেন আসবে না, বাট বিআরপিডির নাম হচ্ছে আপনারা উল্লেখ করতে পারেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ যেটা, সেখান থেকে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার দেওয়ার মাধ্যমে আপনার হচ্ছে এই জিনিসটা হচ্ছে কন্ট্রোলে নিয়ে আসা হচ্ছে, এবং কোনো একটা সমস্যা বললো আপনি উপসংহার এই জিনিসগুলো হচ্ছে আপনার দিবেন। সো অন্যরা লিখলেন যে হইতেছে এই ব্যাপারে হচ্ছে যে সরকার সদা সচেষ্ট, ওই কথাটার বদলে আপনি যে স্পেসিফিক হয়ে গেলেন যে হইতেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে আপনার বেশ কিছু নীতিমালা নেওয়া হয়েছে। তো আপনি যখন এই জিনিসটা করলেন, এই জিনিসটার নাম নিলেন, তার মানে কি আপনি জানেন, আপনার নলেজের ডেপথ আছে, এটা টিচার ধরে নেবে যে আপনার নলেজের ডেপথ আছে, এবং আপনার ইমপ্রেশনটাও এরকম হবে, নাম্বারটাও এরকমভাবে বাড়বে, তাই না? নেক্সট হচ্ছে আপনার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, এরা কী করে, এরা হচ্ছে আপনার সিআইবি হতেছে আপনার হচ্ছে ঋণ খেলাপি দিয়ে নিয়ে কাজ করে, বা অ্যাকচুয়ালি হচ্ছে ঋণ পরিশোধ হচ্ছে কি না, বা ঋণের অবস্থাটা কি, ঠিক আছে, ক্রেডিট রেটিং দেয়, তাই না? এই জিনিসগুলো ঋণ খেলাপি, এটা নন পারফর্মিং লোন আছে, ব্যাড লোনস আছে, ক্লাসিফাইড লোনস আছে, এগুলো সম্পর্কে হচ্ছে আপনার ভালো আইডিয়া রাখতে হবে, এগুলো নিয়ে কোশ্চেন আসবেই। এটা আমাদের বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা, যে ঋণ খেলাপি সমস্যা। সো এটা নিয়ে কোশ্চেন আসতে পারে যে কোনো দিন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি ইউনিট, ঠিক আছে? সাইবার সিকিউরিটি নিয়ে হতেছে ফোকাস আসলেও আসতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা যে কোনো দিন ট্রান্সলেশন বা প্যাসেজে আসার মতো জিনিস। সাইবার সিকিউরিটি নিয়ে হয়তো আসছেও, আমি জানি না, প্যাসেজ ঘাটায় দেখবেন সাইবার সিকিউরিটি নিয়ে হয়তো প্যাসেজ চলে আসছে অলরেডি,
ঠিক আছে। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে যে ইয়াগুলো অনসাইট সুপারভিশন করে হচ্ছে এই কয়েকটা 8টা ডিপার্টমেন্ট দিয়ে অনসাইট, ঠিক আছে, মানে ব্যাংকে গিয়ে সুপারভিশন করে। এরকম করে আবার ডিপার্টমেন্ট আছে ডস, যেটা ডস আবার হচ্ছে অফসাইট সুপারভিশন, যেটা এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে বসে, তারা সাইটে যায় না, অফ সাইটে থেকে আর কি সুপারভিশনটা করে, তাই না। সো এইসব বাংলাদেশ ব্যাংক হচ্ছে কী করে, অন্যান্য ব্যাংকগুলোকে হচ্ছে নজরদারি করে রাখে। এগুলো যে আমরা জেনে রাখলাম, এগুলো থেকে তো এরকম আমি দেখাতে পারতেছি না। এরপর হচ্ছে আপনার যে ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড ইউনিট। তাহলে দেখেন উইমেন এন্টারপ্রেনারশিপ আসছে না। সো ইকুইটি, ঠিক আছে, আপনার বৈষম্য দূরীকরণ নিয়ে কাজ করতেছে বাংলাদেশ ব্যাংক, এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা তৈরি করা নিয়ে কাজ করতেছে বাংলাদেশ ব্যাংক। তাহলে যে বৈষম্য এবং এন্টারপ্রেনারশিপ এগুলো হচ্ছে আপনাদের জন্য কি ইম্পর্টেন্ট, তাই না। এরপরে হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইনক্লুশন আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, 1 নাম্বারগুলি এটা, তাই না। এরপরে হচ্ছে আপনার আর কি আছে, এরপরে যেমন মনে করেন যে ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কাজ করে, ঠিক আছে, ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কাজ করে, ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করে। ফরেন এক্সচেঞ্জেরই হচ্ছে আপনার 4টা ইয়ে আছে, ঠিক আছে, পলিসি ডিপার্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট আছে, পলিসি আছে, অপারেশন আছে, ম্যানেজমেন্ট আছে, তাই না। এগুলো করে মানে কি, এগুলো হচ্ছে আপনার ফরেন রিজার্ভ, রেমিটেন্স, ঠিক আছে। এরপর হচ্ছে বৈদেশিক এক্সপেট্রিয়েট যারা, তারা হচ্ছে আমাদেরকে কীভাবে হচ্ছে আমাদের পাঠাচ্ছে, তাদেরকে কীভাবে হচ্ছে আপনি আরও ইজি ওয়েতে তাদের কাছ থেকে হচ্ছে আপনি বৈদেশিক মুদ্রা কালেক্ট করতে পারেন। তো এই যে বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে আপনার জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার এইচআরডিতে হচ্ছে নর্মাল জিনিস, ভিতরকার জিনিস এগুলো আসবে না। এই যে আইসিটি কিন্তু আছে। সো করোনা প্ররোচিত তথ্য প্রযুক্তির ব্যবহার কেন আসছে, কারণ বাংলাদেশ ব্যাংক আইসিটি নিয়ে কাজ করে, তাই না। এরপরে হচ্ছে আপনার ইন্টারনাল অডিট, এগুলো আমাদের ভিতরকার বিষয়, ইন্টিগ্রেটেড সুপারভিশন, প্রমোশন। এই যে দেখেন আমার যতটুকু মনে পড়ে এই দুইটা আপনাদের ইয়াতে আসছিল, ক্যাশের রিটেনে হচ্ছে জিকেতে আসছিল। এই দুইটার হচ্ছে ফুল ফর্ম কি, এনএফআইএস আর আইপিএফ। আমি 100% শিওর না, আমার যতটুকু মনে পড়ে এই দুইটা আসছিল, আমার দেখে মনে হলো মাত্র, ঠিক আছে। তাহলে দেখেন আপনারা এই যে একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনার কমনও পড়তেছে। আপনারা হচ্ছে একটা বই কেনেন, যে কোনো একটা জিকের বই কেনেন, কমপক্ষে 200 দেখবেন যে অ্যাব্রিভিয়েশন দেওয়া, মাথায়ও থাকে না, পরীক্ষার হলে গিয়ে আপনার মিস হয়ে যায় যে এটা কি ইন্টিগ্রিটি ছিল, নাকি ইনভেস্টমেন্ট ছিল, নাকি ইমপ্লিমেন্টেশন ছিল, না কি ছিল। পরীক্ষার হলে মাথা কিন্তু এরকম আউট হয়ে যায়, প্রেশারে আউট হয়ে যায়। পরীক্ষার হলতে বাইরে আবার আপনার মনে পড়ে যাবে, বাট পরীক্ষার হলের ভিতরে পারবেন না। সো এই কারণে কী করতে হবে, এই কারণে হচ্ছে যেগুলো বাংলাদেশ ব্যাংক যেগুলো নিয়ে কাজ করে, বাংলাদেশ ব্যাংকের ভিতরে যে জিনিসগুলো সেগুলোকে জানতে হবে, ঠিক আছে। এনএফআইএস পারেন না, এটা আপনার ব্যর্থতা। এটা হচ্ছে একদম শুরুতেই দেওয়া, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অ্যাবাউট আছে দেওয়া, আপনি পারেন নাই কেন, এটা আপনার ব্যর্থতা ভাইয়া, মেনে নিতে হবে, তাই না। এরপর পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করে। মনিটারি পলিসি কী করে, বাংলাদেশের এই যে মূল্যস্ফীতি, ঠিক আছে, মুদ্রাস্ফীতি, এগুলো নিয়ে এগুলোকে কন্ট্রোল করার জন্য মনিটারি পলিসি কাজ করে। এবং মনিটারি পলিসি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বাংলাদেশের অর্থনীতির জন্য, যে কোনো দেশের অর্থনীতির জন্য মনিটারি পলিসিটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো এই জিনিস সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসিটা দিল, আপনার সরাসরি কখনোই আসবে না যে মনিটারি পলিসি নিয়ে লিখেন, ফোকাস রেটিং কখনোই আসবে না। কিন্তু দেশে যে জিনিসটা আসবে ওইটার ভিতরে যদি আপনি মনিটারি পলিসি থেকে 2-4টা লাইন দিতে পারেন যে আমাদের মনিটারি পলিসিতে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, আপনার লেখাটা অন্যরকম হয়ে যাবে। আসে জেনেরিক লেখাবার্তা, মানে আপনার হয় কি, তারা টপিকটা দিচ্ছে কীরকম, তারা টপিকটা দিচ্ছে আপনি সবাই যেন কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারে, এরকম একটা টপিক দিচ্ছে। কিন্তু সবাই কিছু না কিছু যে লিখে দিয়ে আসতেছে সেটা কিন্তু সার্থকতা না। আপনার ভিতরে কারা মনে করেন যে এই একদম সামনের সারিতে চলে আসবে, যারা এই জিনিসগুলো দিবে, ভিতরে যাদের আছে মনিটারি পলিসি, ভিতরে যাদের আছে যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজিক গোল, এইসব কথাবার্তা যারা আছে তাদের সাথে ভাইয়া, মানে যারা জেনারিক লিখে দিয়ে আসছে নর্মাল, ঠিক আছে, এই করতেছে ওই করতেছে ফাটাই ফেলতেছে, ঠিক আছে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এগুলো দিয়ে ভাইয়া চাকরি হয় না, ঠিক আছে। সো যাই হোক, সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এসএমই নিয়ে কাজ করে বাংলাদেশ ব্যাংক। এরপর সাস্টেনেবল ফাইন্যান্স নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করে, তাই না। এরপর দেখেন কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স টিম, এটা কিন্তু অলরেডি রানিং প্রজেক্ট, ঠিক আছে। ফরেন ডিরেক্ট এই যে এফডিআই, এগুলো কিন্তু অলরেডি চলতেছে। এরপরে হচ্ছে আপনার আরএমজি নিয়ে কাজ করতেছে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছে এবং আরএমজি নিয়ে কাজ করতেছে। এবং বাংলাদেশে এই যে কোশ্চেন কিন্তু আসছে যে কোন দেশে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে আপনার আছে পরিবেশ বান্ধব শিল্প কারখানা, না কি জানি গার্মেন্টস কি জানি এটা আসছিল, ঠিক আছে। তো ওই যে এই জিনিসগুলো হচ্ছে আপনি এগুলো নিয়ে একটু ঘাটান, বাংলাদেশ ব্যাংক যদি এগুলো নিয়ে কাজ করে এগুলো একটু সার্চ দেন, এগুলো চলে আসবে, ঠিক আছে। এভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হয়, ঠিক আছে ভাইয়া। এরপর হচ্ছে সেকেন্ড এসএমই, এরপর হচ্ছে কোভিড-19, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, তাই না। তো এগুলোর আমরা বলেন, আমি যে এই কয়েকটা টপিক হচ্ছে আপনার এখানে দেখালাম, বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজিক গোল দেখাইলাম, বাংলাদেশ ব্যাংকের কী কী ডিপার্টমেন্ট আছে, বাংলাদেশ ব্যাংকের কাজ আপনারা দেখাইলাম, ঠিক আছে। এখন আপনি আমারা বলেন, আমি যে আপনার 10টা ফোকাস দেখাইছি, কোন ফোকাসটা এর বাইরে থেকে দিছে। আমরা একটা সিঙ্গেল ফোকাস হচ্ছে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে এই ভাইয়া এই ফোকাসটা তো এই আপনি যেগুলো বললেন এত কথাবার্তা এগুলোর ভিতর থেকে আসে নাই, তাই না। আমি আপনাকে সিলেবাস, আপনার হচ্ছে একটা বই কিনেন, ফোকাসের বই কিনেন, 100-120টা করে ফোকাস দেওয়া আছে, আমি আপনার ফোকাস দেবো 20টা, ঠিক আছে। এই যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে এবং এগুলো থেকে আমি আপনার 20টা ফোকাস দেবো, এবং 20টা ফোকাসের বাইরে কখনো যদি কোনো কোশ্চেন আসে আমাকে হচ্ছে জানাবেন ভাই আপনি এগুলো দিচ্ছেন, এগুলো বাইরে কোশ্চেন আসবে না ভাই, কারণ বাংলাদেশ ব্যাংক যেগুলো নিয়ে কাজ করে না, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক ইকোনমিক জোন নিয়ে কাজ করে না, বেজা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করে না, সেগুলো থেকে কেন বাংলাদেশ ব্যাংক কোশ্চেন করবে, তাই না। সো এই জিনিসগুলো ভাই বুঝতে হবে, এই জিনিসগুলো যারা বুঝে
ঠিক আছে, আপনাদেরকে আমি বুঝাইলাম। আপনারা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা না বা যে কোনো ব্যাংকের পরীক্ষা না, আপনারা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় নিয়ে কোশ্চেন অ্যানালাইসিস করবেন, তাদের ওয়েবসাইট ঘাটাবেন এবং যাবতীয় যা কিছু করবেন নিজে স্বাবলম্বী হবেন এবং সাস্টেনেবল ওয়েতে পড়াশোনা করবেন, যাতে হচ্ছে আপনার পরিশ্রমটা যতটুকুই করেন ওটা যেন হালাল হয়। ঠিক আছে, আপনি দুনিয়ার পরিশ্রম করলেন বাট হচ্ছে জায়গায় কোপ দিলেন, ঠিক আছে, কোপটা যেন জায়গা মতো লাগে, এই জিনিসটা হচ্ছে আপনার মাথায় রাখবেন। সো অনেক কথা বলছি, আমি জাস্ট হচ্ছে এখন দেখাবো যে আপনার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একটু আমি আপনাকে দিয়ে দিই। ঠিক আছে, সো টপিকের ভিতর হচ্ছে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে একটু পজিটিভ জিনিস রাখছি, এরপর নেগেটিভ জিনিস রাখছি। পজিটিভ জিনিসের ভিতর আছে যেমন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেড, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইস্যুস, এফডিআই, আপনার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মানে এসএমই যেটা ক্ষুদ্র ঋণ দেওয়া, যেটা কুটির শিল্প, এইসব জিনিসপাতিগুলো আসে। উইমেন, রেমিটেন্স, রিনিউয়েবল এনার্জি, আইটি, আইসিটি, সাইবার সিকিউরিটি, ফিনটেক পেমেন্ট সিস্টেম, সাস্টেনেবল ফাইন্যান্স, ই কমার্স। ঠিক আছে, সো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার পজিটিভ জিনিস এবং এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে বিআইবিএম ট্রাই করে একটু পজিটিভ জিনিসপাতি নিয়েই আপনার বেশি কোশ্চেন করেন। আপনি বিগত 10টা যদি আপনি ফোকাস দেখেন, বিগত 10টা যদি আপনি ফোকাস দেখেন, এই 10টা ফোকাসের ভিতর 9টা বা 8টা ফোকাস পাবেন হচ্ছে আপনি 8টা থেকে 9টা ফোকাসই পাবেন হচ্ছে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসছে এবং মানে আপনার নেগেটিভ জিনিস নিয়ে খুব কম আসে। নেগেটিভ জিনিসগুলো তারা আসলে কেন জানি দিতে চায় না। সো পজিটিভ জিনিসই যেহেতু আসে, আপনি পজিটিভ জিনিসটা একটু জোর দিয়ে পড়েন, কী কী ডেভেলপমেন্ট হচ্ছে, কীভাবে হচ্ছে উন্নয়ন হচ্ছে, ঠিক আছে, আরও বেটার কীভাবে করা যায়, এগুলো একটু নিয়ে পড়াশোনা করেন। আর মনে করেন যে খেলাপি ঋণ নিয়ে আপনার হচ্ছে বিআইবিএম আমি দেখি নাই কখনো, বা প্রিভিয়াস বিআইবিএম তো হচ্ছে মোটামুটি এই 2000 থেকে 2023 পর্যন্ত 48টা খুব সম্ভবত তারা 48টা না 49টা খুব সম্ভবত তারা পরীক্ষা নিয়েছে। ঠিক আছে, সো কোনোটার ভিতরে আমি দেখি নাই যে আপনার নন পারফর্মিং লোন নিয়ে কিছু তারা দিছে। ঠিক আছে, আইএমএফ, ফরেন লোন, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হয়তো আপনার এগুলোর ভিতরেই আনতে হবে। ঠিক আছে, ব্যাংকিং খাতে সুশাসন একটা আসলো, সেই বা সাস্টেনেবল ফাইন্যান্সের ভিতরে আসলো, সেটার ভিতরে আপনার নন পারফরমেন্স লোন যে বাংলাদেশের আসতেছে এগুলো ঢুকাইতে হবে, তাই না? নন পারফরমেন্স লোন যেগুলো সেগুলো যে আপনাদের সাস্টেনেবল ফাইন্যান্সে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার উল্লেখ থাকতে হবে, কিন্তু নন পারফর্মিং লোন নিয়ে সরাসরি হয়তো আপনি পাবেন না। আমি জাস্ট এই টপিকগুলো দিয়েছি, টপিক সম্পর্কে আইডিয়া রাখবেন। হুবহু এই টপিক থেকে না আসলেও আপনার ওই টপিক এই টপিকগুলো হচ্ছে আপনি যদি ইনজেক্ট করতে পারেন জায়গা মতো, আপনার হয়ে যাবে, খুব ভালো একটা ফোকাস হয়ে যাবে। ঠিক আছে, এলডিসি গ্র্যাজুয়েশন, মেগা প্রজেক্টস, এনার্জি ক্রাইসিস, রিজার্ভ ইস্যু, ঠিক আছে, ইউথ ডেভেলপমেন্ট, এডুকেশন, ঠিক আছে, ব্রিক্স, রিসেন্ট হতেছে আপনার ব্রিক্স, আইপিএফ, এগুলোতে যোগদান করা, এগুলো অনেকে নেগেটিভভাবে নেয়, অনেকে পজিটিভভাবে নেয়। ঠিক আছে, সো এই শুরুতে হচ্ছে আপনার যে এইগুলো নিয়ে হচ্ছে একটু হচ্ছে নেগেটিভ দিকে চলে যায়, বাট এই যে রিজার্ভ ইস্যুগুলো, এনার্জি ক্রাইসিস যে হচ্ছে, ঠিক আছে, ফুয়েল নাই, এই নেই, সেই নেই, তাই না, এই ক্রাইসিসের জিনিসগুলো একটু কম আসে, বাট স্টিল হচ্ছে এগুলো নিয়ে আপনার জানতে হবে। পজিটিভ জিনিসের ভিতর নেগেটিভ জিনিস হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ঢুকে দেওয়া যায়, আবার নেগেটিভ জিনিসের ভিতর পজিটিভ জিনিস হচ্ছে আমাদের সম্ভাবনা, এগুলো, তাই না, এগুলো ঢুকে দেওয়া যায়। সো আমি মনে করি আমি এইখানে যে আপনাকে টপিকগুলো দিছি, ঠিক আছে, আমি বাড়াই দিছি। এই লাইনেরগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই লাইনেরগুলো একটু কম ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ঠিক আছে, সো আপনি বাড়াই দিছি, এইগুলো টপিক হইতেছে আপনারা হইতেছে একটু খুঁজে পড়বেন, একটু রিসার্চ করে পড়বেন, বেটার হবে। কারণ আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া হচ্ছে তাহলে আমি রিসার্চ করে কোত্থেকে পড়বো? রিসার্চ করে পড়বেন হচ্ছে এই যে অর্থনৈতিক সমীক্ষা হইতেছে, আপনারা যদি পারেন ফিজিক্যাল কপি কিনবেন। ফিজিক্যাল কপি কিনতে না চাইলে আপনারা হইতেছে যে ইয়ার ওয়েবসাইটে গেলেই পাবেন। ঠিক আছে, বা ওয়েবসাইটেও যাওয়া লাগবে না, আপনার হচ্ছে গুগলে সার্চ দিলে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা একদম পিডিএফ, রঙিন পিডিএফ আপনার সামনে চলে আসবে। পিডিএফ ডাউনলোড করেন, অধ্যায়গুলো দেখেন। ঠিক আছে, অনেকগুলো অধ্যায় আছে, সেই অধ্যায়ের ভিতরে আপনারা মনে করেন যে এটা মনে হয় খালি শুধুমাত্র দেওয়া, ডাটা দেওয়া, তাই না, কিন্তু হইতেছে শুধুমাত্র যে ডাটা দিয়ে ভর্তি, এই জিনিসটা কিন্তু একদম আপনাদের ভুল ধারণা। ঠিক আছে, বাংলাদেশে যে মফ যেটা, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আপনি ওয়েবসাইটে গিয়েই এই ফুল পিডিএফটা হইতেছে মোটামুটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে মোটামুটি 15টা চ্যাপ্টার আছে। 15টা চ্যাপ্টারে দেখেন কি আছে, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন নিয়ে কথাবার্তা বলছে, মানে সামষ্টিক অর্থনৈতিক অবস্থা কী, জিডিপির অবস্থা কী, প্রাইস কী, ফিসকাল পলিসি, ফিসকাল ম্যানেজমেন্ট কীরকম হচ্ছে, মনিটারি ম্যানেজমেন্ট কীরকম হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে সেক্টরাল কিছু জিনিসপাতি দিয়েছে, যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, স্টেট ওন যে এন্টারপ্রাইজেসগুলো আছে, স্মল অ্যান্ড মিডিয়াম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, পাওয়ার এনার্জি, এগুলো কিন্তু তারা ডিটেইলে বলছে। আমি যদি একটাতে যাই, একটার ভিতরে যদি ঢুকি, আপনারা মনে করেন যে মনে খালি যে চার্ট আর গ্রাফ দিয়ে ভরা রাখছে, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তারা কিন্তু ব্যাখ্যা করে দিছে যে পাওয়ার জেনারেশনে কী পরিমাণ হচ্ছে, কত মেগাওয়াট আছে, এগুলো কিন্তু ব্যাখ্যা করে দিছে, ক্যাপটিভ পাওয়ার কত, কীভাবে এই জিনিসটা আরও বেটার করা যায়, মানে অনেক কিছুই কিন্তু তারা খুব সুন্দরভাবে জিনিসগুলো দিছে। ঠিক আছে, যে হচ্ছে ফুয়েল কনজাম্পশন, পাওয়ার জেনারেশন। আমি বলতেছি না আপনি বসে বসে ডাটাগুলো মুখস্থ করবেন, সম্ভব না, আমি নিজেও পারি না, ডাটা মুখস্থ করার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, আপনার এখান থেকে জিস্টটা নিতে হবে। তো এখান থেকে আপনি যে অ্যানালাইসিসগুলো পাবেন, ঠিক আছে, এই জিস্টগুলো মানে এই চার্ট দেওয়া সম্ভব না। ঠিক আছে, এই গ্রাফ যদি দিতে পারেন, ঠিক আছে, এই সুন্দরভাবে যদি দিতে পারেন দিলেন, ঠিক আছে, পাই চার্ট দিতে পারলে দিবেন,
ঠিক আছে, না দিতে পারলে নাই। আমি পাই চার্ট হইতেছে সাধারণত করি কি, যে কোনো পরীক্ষার আগে পাই চার্ট 4টা বা 5টা হইতেছে বারবার হাতে লিখে শিখে যায়, কারণ আমি জানি পাই চার্ট হচ্ছে 100টা 20টা 30টা যদি আমি পড়ে যাই একটা পাই চার্ট আমার দেওয়া সম্ভব না, তো 3-4টা 5টা এগুলো হচ্ছে আমি একটু দেখে যাই। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি কখনো পেট্রোবাংলার পরীক্ষা দিতে যাবো, পেট্রোবাংলার আন্ডারে বা হচ্ছে কোনো এনার্জি সেক্টরের সহকারী ব্যবস্থাপক পদে আমি পরীক্ষা দিতে যাবো, আমি মাস্ট হচ্ছে এই দুইটা, আমি মাস্ট হচ্ছে আমি জেনে যাব, তাই না? এই দুইটা আমি হাতে এঁকে যাব, তাই না? এগুলো বুঝতে হয়। তো যাই হোক, ওগুলো নিয়ে কথা না বলি, কিন্তু হচ্ছে অর্থনৈতিক সমীক্ষাটা একটা ইংলিশে আছে, এটা বাংলা ভার্সন হচ্ছে আপনারা পাবেন, গুগলে সার্চ দিলে হবে অর্থনৈতিক সমীক্ষা বাংলাটা, বাংলাতে হচ্ছে তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ঠিক আছে, খুব সম্ভবত এখানেই আছে। সো এখান থেকে হচ্ছে আপনারা কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কী, এবং এইটা হইতেছে আপনাকে অনেক বেশি বুস্ট করবে। আপনি বিশেষ পরীক্ষা দেন, আপনি যে কোনো রিটেন দেন, ঠিক আছে, বা যে কোনো কিছুই দেন, আপনি বাংলাদেশের আপনি এই ইকোনমিক, এইটা আমি বলতেছি না মুখস্থ করতে বা পড়তে, আপনি জাস্ট উল্টান পাল্টান, ঠিক আছে, চ্যাপ্টারগুলোর নাম দেখেন, এগুলোই অনেক বেশি আপনাকে হেল্প করবে। চ্যাপ্টারের ভিতরে যান, একটু হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট শুরুতে দেওয়া থাকে, পুরো চ্যাপ্টারের সামারিটা একটু ছোটো করে দেওয়া থাকে, একটু পড়েন, আপনি দেখবেন যে অন্যদের থেকে আপনার হচ্ছে চিন্তাভাবনা করার মানে চিন্তাভাবনা করার অনেক বেশি। ভাইয়া মানে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি কিন্তু ব্যাঙ্কিংয়ের স্টুডেন্ট না। তো হাউ হ্যাভ আই অ্যাচিভ দিস, তাই না? মানে আমি কীভাবে এটা অ্যাচিভ করছি, কারণ হতেছে অন্য সবাই হচ্ছে চিন্তা করতেছে আমি বই পড়ে পাশ করে যাব, কারণ হচ্ছে মানে এগুলো তাদের কাছে অ্যাভেলেবল। বাট হচ্ছে আমি চিন্তা করছি যে ইয়াটা কি, মানে আমার হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আমি ব্যাঙ্কিংয়ে আসতেই চাইতেছি, তাহলে ব্যাঙ্কিংয়ের অবস্থাটা কি, এগুলো সম্পর্কে আমার জানতে হবে, বা হচ্ছে বিশেষ দিচ্ছি আমার বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে হবে। আমি এইভাবে যে আমি জ্ঞানগুলো অর্জন করছি, ঠিক আছে, তো আমার সাথে মনে করেন যে অন্য আরেকটা ছেলের ডিফারেন্সটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যায়। সেই কারণে তার চেয়ে আমি বেটার মার্ক পাবো, তার থেকে আমি হয়তো সার্ভিস লাইফে গিয়েও তার থেকে আমি বেটার সার্ভিস দিতে পারবো, তাই না? কারণ তার যে জ্ঞানটা সেটা হচ্ছে বুকিশ নলেজ, আমি কিন্তু হচ্ছে একটু মনে করেন যে তার একটু এগিয়ে হতেছে আমি নলেজটা নিচ্ছি, তাই না? আমি আরেকটু হচ্ছে জানার চেষ্টা করছি, আমি আরেকটু মৌলিক জিনিসপাতির কাছে গেছি। যত আপনি মৌলিক জিনিসপাতির কাছে যাবেন তত হচ্ছে আপনার বেটার হবে, আপনার বেসিক থেকে শুরু করে সব কিছু অনেক বেশি বেটার হবে। গাইডের ভিতর বা ওই যে অল্প কিছু জিনিস ধরে নিয়ে আসছে, ওগুলো হচ্ছে আপনাদের যে ভিশনটা ওটা অনেক অনেক বেশি ন্যারো করে দেয়, ঠিক আছে, আপনাদের হচ্ছে ফ্রিভাবে আপনাকে থিঙ্ক করতে দেয় না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো যাই হোক, এই যে এইটা একটা ভালো হতে পারে। আর হচ্ছে কোনটা দেখাচ্ছিলাম, আপনার হচ্ছে যে বাজেটের যে বক্তৃতাটা আছে, বাজেটের বক্তৃতাটা হচ্ছে আপনারা দেখতে পারেন। বাজেটের বক্তৃতা হচ্ছে খুব ভালো একটা জিনিস। বাজেট হচ্ছে কোন খাতে কী বরাদ্দ দেওয়া হয়েছে এবং কেন বরাদ্দ দেওয়া হয়েছে, এগুলো ব্যাখ্যাটাকে সহ দেওয়া থাকে। জনশুমারিটা মাস্ট পড়বেন। অন্যান্য যত গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং জরিপ হয় এগুলো থেকে হচ্ছে জিকের পাশাপাশি এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবেন, এবং যদি মনে হয় যে এইটা তো পরীক্ষার হলে আমি দিতে পারবো, আমি যেই টপিকগুলো, যেমন হচ্ছে আমি এখানে টপিক দাগাই দিলাম না আপনাদেরকে, ফোকাসের যে লিস্টগুলো দাগাই দিছি, সো ওই টপিকের যে লিস্ট, ওখান থেকে আপনি যদি দেখেন যে ওই রিলেটেড কোনো রিপোর্ট এবং জরিপ আসছে, আপনারা ট্রাই করবেন একটু মুখস্থ করার, কারণ ওগুলো দেওয়ার মতো জায়গা আপনি পাবেন পরীক্ষার হলে, ঠিক আছে। এবং এটার জন্য হতেছে আপনি এই কয়েকটা ওয়েবসাইট ফলো করতে পারেন, যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, MOF, ALBD.com। ALBD হচ্ছে আওয়ামী লীগ সরকারের নিজস্ব যেই ওয়েবসাইট, সেটা, ঠিক আছে। সেটার ভিতরে হইতেছে অনেক পলিটিক্যাল ইস্যুস আছে। পলিটিক্যাল ইস্যুস আপনার ওরকমভাবে ব্যাংকের জন্য পড়া লাগবে না, আপনি হইতেছে ওখান থেকে নেবেন হতেছে বিভিন্ন অর্থনৈতিক ডেভেলপমেন্ট, লাইক LDC নিয়ে অনেক সুন্দর সুন্দর লেখা আসছিল, ঠিক আছে। বর্তমানে এখানে হচ্ছে ম্যাক্সিমাম উন্নয়ন টাইপের জিনিসপাতি লেখা থাকে, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে খুব ভালো একটা সোর্স, খুব মনে করেন ঢাকা ভার্সিটির টিচার থেকে শুরু করে অনেক অনেক হাই লেভেলের মানুষজন হচ্ছে এখানে হচ্ছে সম্পাদকীয় না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিবন্ধ আর কি, নিবন্ধ লিখে থাকে, আর্টিকেল লিখে থাকে। সো আমি হচ্ছে এটা একটু ফলো করার চেষ্টা করতাম, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো ভালো যুক্তিগুলো খুব ভালো মানে ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসগুলো খুব ভালো এবং খুব অপটিমিস্টিক লেখা, পেসিমিস্টিক জিনিসপাতি নাই। আপনারা বলেন যে ভাইয়া পত্রিকা কোনটা পড়বো, একটু হচ্ছে প্রথম আলো পড়বো কিনা, ভাই প্রথম আলো পড়লে একটু সমস্যা আছে, কারণ প্রথম আলোতে একটু পেসিমিস্ট জিনিসপাতি আমার কাছে একটু বেশি মনে হয়, ঠিক আছে। এবং হচ্ছে তারা আর কি সমালোচনাটা একটু বেশি করে। সো আপনি হইতেছে গভর্নমেন্ট জবের পরীক্ষায় আপনি সমালোচনা কিন্তু ওভাবে আপনি করতে পারবেন, আপনাকে জিনিসগুলো একটু টেকনিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, সমস্যা আছে, বাট সম্ভাবনাও আছে, ঠিক আছে। তো মানে সমস্যা কথাটা না বলে আপনার ইউজ করতে হবে চ্যালেঞ্জ, যেসব জিনিস আমার লক্ষ্য রাখতে হবে। এমন না যে এগুলো সমস্যা, এগুলোর জন্য আমার আটকায় গেছে, এই হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে যেতেছে, এইসব কথাবার্তা তো আপনি ফোকাসে লিখতে পারবেন না। এগুলো হচ্ছে আপনার ইমেচুরিটি প্রকাশ পায়। আপনি চায়ের দোকানে যে আপনার মজিদ চাচা বসে আছে, সে যে হচ্ছে চা টানতেছে আর হইতেছে সরকারের বদনাম বলতেছে, ঠিক আছে, বা দেশটা রসাতলে চলে গেল, এই যে সে হচ্ছে একটা বায়াসড মানুষ, একটা জন্ডিস্ট মানুষ, তাই না, সে একটা প্রেজুডিস্ট মানুষ, ঠিক আছে। আপনি তো সেই রকম মানুষ হইতে পারবেন না, আপনি মজিদ চাচা না, আপনি তো বাংলাদেশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে চাইতেছেন, তাই না। তো সেই কারণে হচ্ছে আপনাদেরকে সব ডাইমেনশনের জানতে হবে, ঠিক আছে। আপনি এইসব জিনিস কেন হয়েছে সেগুলো সমালোচনাও জানতে হবে। এখন কথা হইতেছে এই জিনিসগুলো কেন হইতেছে আমার হইলো না, সেটার পিছনে ব্যাখ্যাও জানতে হবে। আপনার সবার দিকটাই হচ্ছে আপনার জানতে হবে, মাল্টি ডাইমেনশনাল থিঙ্কিং আসতে হবে। তো মাল্টি ডাইমেনশনাল থিঙ্কিংয়ের জন্য গাইড বইগুলো, বিশেষ করে যে এই বইগুলো খুব খারাপ, এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লেখাবার্তা বেশি থাকে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলবো এই পেপার পত্রিকাগুলো একটু পড়বেন।
ব্যাংকের জন্য যেহেতু আমি বলতেছি আপনার বণিক বার্তা, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এই তিনটা পত্রিকা হচ্ছে আপনি কালেকশন রাখতে পারেন। আমি এই তিনটা ফলো করতাম। প্রথম আলো হইতেছে হচ্ছে আমি অনলাইনে 50 টাকা দিয়ে কিনতে, সেজন্য প্রথম আলো আমি কিনি নেই। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, প্রথম আলো নিয়ে এখন আমার চিন্তা করা লাগে। আমার বন্ধু বান্ধব সবাই প্রথম আলো পড়ে, বাট অনেকের হচ্ছে ধরা খাইছে পরীক্ষার হলে তাদের লেখাগুলো অনেক বেশি প্রেজুডিসড হয়ে যায়, ঠিক আছে। তো সেই কারণে হচ্ছে আপনারা এই জিনিসগুলো একটু দেখতে পারেন। বণিক বার্তা খুবই পছন্দের পত্রিকা আমার। আর সম্পাদকীয় কালেকশন যেগুলো সেগুলো হচ্ছে দেখতে পারেন। অনেকের আর কি যারা জব করেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনি রেগুলার নিউজ পেপার পড়েন। যারা জব করেন না, একদম সোল প্রিপারেশন নিচ্ছেন বা হচ্ছে মাত্র পাশ করে বের হয়েছেন, একটু ঘোরাফেরা করতেছেন, একটু এক্সপ্লোর করতেছেন, তারা মাস্ট পেপারটা পড়বেন, ঠিক আছে। বাট যারা জব করতেছেন, ইভেন যারা জব করার সময় দেখবেন যে পড়তে পারেন না কিন্তু পেপার পড়ার সময় আছে, তারা পেপার পড়তে পারেন। বাট হচ্ছে মানে পেপার পড়ার জন্য দিনে একটা টাইম বরাদ্দ রাখা, জব যারা হোল্ড করেন তাদের জন্য আমি এই জিনিসটা একদম মানে একদম খুব স্ট্রংলি আমি বলবো যেটা কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই। আপনি যেহেতু আপনার সময়ই কম, আপনি সময়গুলো অন্য জায়গায় দেন। তাহলে হতেছে ভাইয়া তাহলে আমি পেপার থেকে পড়বো। পেপার পড়তে পারেন হচ্ছে আপনার যে সম্পাদকীয় যে কালেকশনগুলো, অনেক বাজারে বই পাওয়া যায় সম্পাদকীয় কালেকশনগুলোর, ওই বাজারে বই কিনতে পারেন। বা হচ্ছে আমাদের যে ফেসবুকের যে পেজটা, ঠিক আছে, ভিক্টরসের যে পেজটা, সেটার ভিতরে হইতেছে আমাদের যে সম্পাদকীয় ভালো ভালো যে সম্পাদকীয়, যে ব্যাংকে আসার মতো যে জিনিসগুলো এবং হইতেছে আপনার বিসিএসে আসার মতো যে জিনিসগুলো, মানে যেগুলো আমাদের জানা উচিত অ্যাজ এ অ্যাসপাইরেন্ট, একজন জব প্রত্যাশী হিসাবে, চাকরি প্রত্যাশী হিসাবে আমার যতটুকু জানা উচিত, ওই জিনিসগুলো চেষ্টা করে আমাদের যারা টিম মেম্বার্স তারা হচ্ছে সম্পাদকীয় আকারে আমার সম্পাদকীয়গুলো কালেক্ট করে পেজে দিয়ে দেওয়ার জন্য। জাস্ট অতটুকু আপনারা ফলো করলেই আমি মনে করি যে এনাফ। পুরো একটা পত্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার আসলে দরকার নেই, ঠিক আছে। সো ফোকাসের লিস্টও দিলাম, সব কিছুই দিলাম। সো এই আর কি, ফাইনালি হচ্ছে এই অবস্থা। আপনারা মোটামুটি পড়াশোনা করতে থাকেন। অনেক বেশি সময় নিয়ে ফেলে আমি, এটা অনেকে আর কি পছন্দ করেন না বা অনেকে আর কি ধৈর্য রাখতে পারেন না, বাট আই ডোন্ট কেয়ার ভাই। আমি ভিউস কালেক্ট করতে বা হচ্ছে করতে আমি হচ্ছে আসলে ইউটিউবে বা ফেসবুকে আসি না, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে যতটা পারি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য। তো আপনাদের যে নেক্সট যে পরীক্ষা সেটার জন্য হচ্ছে সামিউল ভাই হতেছে আপনাদেরকে আমাদের যে পঞ্চম হয়েছে যে সামিউল ভাই মোটামুটি এই কয়েকটা হচ্ছে ফোকাস হচ্ছে আমাকে দিছে, যে এই 10টা ফোকাস আসার মতো ফোকাস, এবং এই ফোকাসগুলো পরে আমার মনে হয়েছে মোটামুটি সব কিছুই কভার হয়ে যায়। আপনারা এখানে স্ক্রিনশট রাখতে পারেন বা হচ্ছে আমি হয়তো এটা কোনো না কোনো জায়গায় হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। এই ফোকাসের লিস্টটা হচ্ছে ভাইয়া দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে এটা মোটামুটি কমপ্লিটের লিস্ট, যে আমার হাতে সময় কম, 10টা খুব ভালো করে পড়তে চাই, আর বাকিগুলো একটু আইডিয়া নিয়ে গেলাম। তাহলে হচ্ছে 10টা ফোকাস হচ্ছে আপনারা এই 10টা ফোকাস দেখতে পারেন, মোটামুটি সব কিছুই কভার হয়ে যাবে। আর যারা লং টার্ম প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে আপনার এই যে এর আগে যেটা দিলাম, এই লং টার্ম প্রিপারেশন নিলে এই জিনিসগুলো হচ্ছে আপনার মাথায় রাখবেন, যে এই জিনিসগুলো আপনার পড়া লাগবে। এই জিনিসগুলো আপনি নিউজ পেপার পড়ার সময় পান, কোনো আর্টিকেল পড়ার সময় পান, কোনো ওয়েবসাইট ঘাটানোর সময় পান, ঠিক আছে, বা ফেসবুকে আপনার সামনে চলে আসলো চাকরির গ্রুপগুলোতে। এই জিনিসগুলো আপনি কালেক্ট করে রাখবেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি পড়ে রাখবেন। বাট আপনারা যদি বলেন যে শর্ট টাইমে প্রিপারেশন নিব ভাইয়া, জাস্ট যে আমার 10টা ফোকাস দেন, তাই 10টা ফোকাস মোটামুটি আমি মনে করি যে এগুলো হচ্ছে ইনক্লুসিভ, একদম যে হুবহু এগুলো আসবে এরকম না, বাট এই 10টা ফোকাস পড়লে আপনি পরীক্ষা হলে কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারবেন, সমস্যা হবে না। আর ফোকাস রাইটিং নিয়ে কীভাবে কী করতে হয় আমি বললাম তো, আমি ভাইয়া মানে কথায় বিশ্বাসী না। আপনারা এই ভিডিওতেও দেখছেন, আমি একদম সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখাই দিচ্ছি, আমি আপনাদের সরাসরি বলে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনাকে কেউ গাইডেন্স না দেয়, আপনারা হচ্ছে আমি বলতেই পারি, আমি শুরুতেই বলে দিতাম যে 10টা ফোকাসের লিস্ট আমি শুরুতে দিয়ে দিতাম, 20টা জিনিস আমি শুরুতে দিয়ে দিতাম, আপনার হয়ে যেত। কিন্তু আমি পুরো জিনিসটা ব্যাখ্যা করে বুঝাইছি যাতে জিনিসটা আপনার মাথার ভিতর বসে, সাস্টেনেবল হয়, ঠিক আছে। আপনারা তো আরও 10 জায়গায় খুঁজছেন ভাই ফোকাস কীভাবে লিখবো, আর 10 জনের কাছে শুনে আসছেন তো, তাই না, 10 জনের কাছে নিয়ে আসছেন এই জিনিসগুলো পড়ো, বাট লাভ হয় নাই তো। কিন্তু এই যে আমি একটা হচ্ছে ফুল জিনিসটা একবারে বলে দিলাম, এটা সাস্টেনেবল হবে আপনাদের মাথায়, ঠিক আছে। আর ফাইনালি হইতেছে ফোকাস রাইটিং সম্পর্কে কী লিখবো না লিখবো ভাইয়া, এই জিনিস হচ্ছে আপনাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না, আমি বোঝাতে চাইও না। আমি হাতে লিখে দেখাবো, আমি নিজে পরীক্ষা দিয়ে দেখাবো। এবং যেহেতু হইতেছে আমার সিরিয়াল সামনের দিকে, আমাকে একজন টপার হিসাবে আপনারা কনসিডার করে যে এই লেখার একজন টপারের লেখা, তাহলে আমরা এটা ফলো করতে পারি, ঠিক আছে। আপনাদের নিজস্ব ডিকশন থাকবে, নিজস্ব ডিকশন থাকাটা জরুরি। নিজস্ব ডিকশন বলতে মিনস হচ্ছে আপনার রাইটিংয়ের যে স্টাইল, এটা নিজস্ব থাকাটা জরুরি। কিন্তু আমি বলতেছি না আমার মতো করেই লিখতে, বাট আমি আপনাদেরকে একটা প্যাটার্ন দেবো বা আমার লেখাটা শেয়ার করলে আপনারা বুঝবেন যে কীভাবে লিখছে ভাইয়া, তাহলে সব কনফিউশন আমি মনে করি এমনভাবে ক্লিয়ার হবে, এটা আর কখনোই মাথায় আসবে না, ঠিক আছে। আর এই নর্মাল যে জিনিসপাতি এগুলো ভাই সবাই বলে ভাইয়া এত পেজ লিখবেন, এই করবেন যেই করবেন, ওগুলো বলাই যে ওগুলো আমি আপনারা বলতে পারি, আরও কম সময় বলতে পারি, শর্টস বানায় ইউটিউবে ছাড়তে পারি, টিকটকে ছাড়তে পারি, ঠিক আছে, প্রচুর ভিউজ, বাট আমার দরকার নেই ভাই। আমি আসছি ভাইয়া যতটা পারি, আমি ট্রাই করি হচ্ছে আপনাদেরকে একটু গাইডেন্স দেওয়ার জন্য, শেখানোর জন্য। সো আপনারা ট্রাই করবেন, যা বলছি এগুলো মানার ট্রাই করবেন এবং পড়াশোনাটা করবেন সাস্টেনেবল ওয়েতে, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা। আর হচ্ছে আমাদের যারা হচ্ছে অনেকে বলেন আমাদের যেই প্ল্যাটফর্মে হইতেছে আপনার মোটামুটি 4 মাস ব্যাপী প্রিলির একটা প্ল্যান দেওয়া আছে,
আর এরপর হচ্ছে আমরা হয়তো রিটার্ন পর্যন্ত কন্টিনিউ করবো। সো এখানে ভাই কিছু সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে কি, আপনার অলরেডি 4 মাসের ভিতরে 1 মাস চলে গেছে। সো এখনও যদি কেউ বলেন যে ভাইয়া আমার ভর্তি হওয়া উচিত হবে কিনা বা এই টাইপের কথাবার্তা, ভাই আমি বললাম একটু বিব্রত হই, আমি ভর্তিটা দেখি না, আপনারা হচ্ছে পেজে যোগাযোগ করবেন। বাট স্টিল আপনাদের একটা কথাই বলবো, যারা এখনও পড়াশোনা শুরু করেন নাই, আপনারা জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে হইতেছে আপনার তিনটা মাস আছে, আপনার হয়তো বেশি হলে 3টা বা 3.5 মাস হতে আপনার আছে। সো অন্যরা কিন্তু আপনাদের থেকে 1 মাস আগে প্রিপারেশন শুরু করে দিয়েছে। সো অন্যরা যদি 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়াশোনা করে, 4 ঘন্টা করে পড়াশোনা করলে আপনার 8 ঘন্টা থেকে 7 ঘন্টা পড়াশোনা, 7-8 ঘন্টা পড়াশোনা করতে হবে, ঠিক আছে। অন্যদের থেকে আপনি যেহেতু হচ্ছে 1 মাস পিছিয়ে গেছেন, 1 মাস হচ্ছে আপনি একটু গ্যাপটা ফিল আপ করে নিতে হবে, এতটুকু। এবং এছাড়া আপনার হাতে ওয়ে নাই, আপনার যদি এই জবটার জন্য আপনি আসলেই লেগে থাকেন, এতটুকু পরিশ্রম আপনাকে অতিরিক্ত করতেই হবে, যেহেতু আপনি এই 1 মাস ঘুরছেন ফিরছেন, ওরা পরিশ্রম করছে। সো ওদের 1 মাসের পরিশ্রমকে বিট করতে হলে আপনাকে এখন থেকে প্রতিদিন একটু বেশি পড়তে হবে, ঠিক আছে, এতটুকু, এবং একটু বেশি প্যারা নিতে হবে। সো এই আর কি। সো সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন ভাইয়া। একটু অসুস্থ আজকে, অসুস্থতা নিয়েও যতটুকু পারি হতেছে আমি চেষ্টা করলাম আপনার জন্য কিছু নিয়ে আসার জন্য, কারণ সময় পাই না। সো এই আর কি, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।